নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আলো হাতে সেই মেয়েটি। অন্যরকম স্বাদের এই গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার পড়া নিত্য নতুন স্বাদের বাংলা গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। শুরু করছি আজকের গল্প আলো হাতে সেই মেয়েটি। বেড নাম্বার 229, সেকেন্ড ফ্লোর। এই, কে আছো? পেশেন্টকে নিয়ে যাও। বেলা 10টার কাছাকাছি সময়। হাসপাতালের ভিতর মস্ত লাউঞ্জটায় হাজার লোকের সমাবেশ। যেমন প্যাথোলজি ডিপার্টমেন্টের সামনে পরীক্ষা নিরীক্ষার লাইন, তেমনই আউটডোর পেশেন্টদের ভিড়। তুলনায় অ্যাডমিশন কাউন্টারের সামনেটা ফাঁকা। যে যুবকটি অ্যাডমিশন কাউন্টারে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় ফর্মালিটিস করছিল, তার কাজ শেষ হয়ে গেলে এভাবেই হাঁক দিল সে। তার দৃষ্টি অনুসরণ করে ইউনিফর্ম পরা একজন ওয়ার্ডেন পৃথ্বীশের কাছে এসে বলল, আসুন। পৃথ্বীশ বুঝলেন এখন থেকে তার পরিচয় একজন পেশেন্ট। তাকে অনুসরণ করে লিফটে উঠে একটা লম্বা করিডোর পেরিয়ে পৃথ্বীশ পায়ে পায়ে গিয়ে পৌঁছলেন 3 তলায় নির্দিষ্ট রুমের সামনে। পাশাপাশি দুটি বেড, তার ভিতরেরটি তার। সাদা ধবধবে বিছানা। সেই বিছানায় ওঠার আগে একবার তেরচা চোখে দেখে নিলেন সামনের বিছানার পেশেন্টটিকে। এক অবাঙালি বৃদ্ধ কম্বল চাপা দিয়ে শুয়ে আছেন এই প্রথম মার্চের দিনে। পৃথ্বীশ ধীর পায়ে উঠে বসলেন বিছানায়। ওয়ার্ডেন তার কাজ সম্পন্ন করে বেরিয়ে গেল রুমের বাইরে। বেসরকারি হাসপাতালের ইকোনমিক কেবিন, তবু ভিতরটা মোটামুটি ঝকঝকে। বেডের পাশে একটা ছোট্ট আলমারি, বলা যায় মিড শেলফ। তার ভিতরে রাখা ব্রাশ, পেস্ট, তোয়ালে, একটা থার্মোমিটার। উপরে ঢাকনি সহ জল ভর্তি কাচের গ্লাস। আরও আছে একটি চলমান টেবিল, যা টানলে কাছে আসে, ঠেললে দূরে সরে যায়। বিছানায় বসে দেখা যায় কেবিনের বাইরের করিডোরটা। কেউ না কেউ যাচ্ছে বা আসছে। সাদা ইউনিফর্ম পরা নার্সদের ব্যস্ত চলাফেরা। পৃথ্বীশ তার রাজত্বের সবটুকু দেখে ওঠার অবকাশে একজন অল্প বয়সী নার্স এসে ঢুকল। হাতে এক সেট চেক কলারবিহীন জামা ও পাজামা। বলল, বাড়ির পোশাক চেঞ্জ করে নিন, এখন যে কদিন থাকবেন এই পোশাকই পরতে হবে। পৃথ্বীশ এখন জেলখানার মতোই এদের হাতে বন্দি। এই মেয়েটি বোধহয় ট্রেনি নার্স। সাদা ইউনিফর্মের জায়গায় নীল চেক কামিজের সঙ্গে সাদা সালোয়ার। পৃথ্বীশ অতএব সংলগ্ন বাথরুমে গিয়ে তার সাজ বদলালেন সেই কয়েদি ফ্যাশনের মতো পোশাকে। সে চলে যাওয়ার পর কয়েক মুহূর্ত নীরবতা পালনের মতো অনন্ত স্তব্ধতা। হঠাৎ খেয়াল করলেন ইতিমধ্যে বেডের সামনে এসে দাঁড়িয়েছে সাদা ইউনিফর্ম পরা একজন নার্স। বয়স 25-26-এর মধ্যে, ভাবলেশীন মুখ, তার হাতে প্রেশার মাপার যন্ত্র। বলল, দেখি হাতটা। হাত বাড়ানোই থাকলো। তার মধ্যে নার্সটি মিড শেলফ থেকে থার্মোমিটারটা নিয়ে বগলে লাগিয়ে দিয়ে মনঃসংযোগ করলো প্রেশার মাপায়। দ্রুত প্রেশার মেপে নিয়ে বগল থেকে বার করে নিল থার্মোমিটারটা। থার্মোমিটারের পারদ ও প্রেশারের মাপ নিয়ে নোট করলো নির্দিষ্ট খাতায়। পরক্ষণেই বলল, বাড়িতে যেসব ওষুধ খেতেন তার কোনোটা এখন খাওয়ার আছে? পৃথ্বীশ না বলতেই পরক্ষণেই বলল, ডাক্তার আসবেন কিছুক্ষণ পরে, তিনি দেখে অ্যাডভাইস করার পর একটা ব্লাড টেস্ট করার আছে, আমি আসবো তখন। নার্সটির চেহারা ও কথার উচ্চারণ শুনে পৃথ্বীশ নিশ্চিত দক্ষিণ ভারতীয় মেয়ে। নার্স হিসেবে দক্ষিণ ভারতীয়দের চাহিদা আছে বেসরকারি হাসপাতালগুলিতে। পৃথ্বীশের মনে হলো এ মেয়েটিও খুবই দক্ষ ও কর্মতৎপর। নার্স বেরিয়ে যেতে
পৃথ্বীশের সামনে কিছুক্ষণ ফাঁকা সময়ে। ডক্টর সরকারের পরামর্শ মতো সে ভর্তি হয়েছে। কাল সকালে তার শরীরে একটা অস্ত্রোপচার হবে বলে। গত কয়েকদিনে বহু রকম ব্লাড টেস্ট, ইউএসজি ইত্যাদি করার পর ডাক্তার নিশ্চিত হয়েছেন তার শরীরে অস্ত্র না চালালেই নয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখানকার প্রথা অনুযায়ী অপারেশনের আগে আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করবে। বেডটির পাশে একটি বড় মাপের জানালা, তাতে একটা পর্দা টাঙানো। তার আবরণ সরিয়ে দিতেই দেখলেন বাইরে বোগেনভেলিয়ার লতানে ডাল, নিচে থেকে বেয়ে বেয়ে উঠেছে 3 তলায়। তার ডগায় একগুচ্ছ সাদা ফুল। পৃথ্বীশ জানেন তাতে গন্ধ নেই, কিন্তু থাকলেও জানালার কাঁচ ভেদ করে তো গন্ধ আসবে না। তার শুভ্রতা ভরে নিলেন ভেতরে। ডাক্তার সরকার এলেন বেলা 12:30 নাগাদ। সঙ্গে 2 জন অ্যাসিস্ট্যান্ট, একজন ফ্রেঞ্চ কাট, বছর 40 বয়স, অন্যজন 30-32 তরুণী। ডাক্তার সরকার পৃথ্বীশের অসুখের ধারা বিবরণী বলে চললেন, আর তার 2 অ্যাসিস্ট্যান্ট নোট করে নিলেন তাদের ডায়েরিতে। তার নিজেরই করা প্রেসক্রিপশন আবার একবার দেখলেন। তারপর বললেন, কাল সকাল 10টায় ওটি, অ্যানেস্থেসিস্টকে খবর দিন। বলেই ডাক্তার সরকার ব্যস্ত হয়ে চলে গেলেন তার টিম নিয়ে। পৃথ্বীশের মাথায় কিছুক্ষণ আনাগোনা হলো আসন্ন অস্ত্রোপচারের দৃশ্যটা। যে কোনো অপারেশন মানেই মনের ভিতর ছটফট করে ওঠে কিছু আতঙ্কের টুকরো। সেই আতঙ্ক মিলিয়ে যাওয়ার আগেই দক্ষিণ ভারতীয় সিস্টার হাজির হলেন সিরিঞ্জ আর তুলো টুলো নিয়ে। বললেন, হাতের শিরা থেকে 2টো টিউবের রক্ত নেব, দেখি কোন হাতের শিরা ভালো। তার পরের কয়েক মুহূর্ত কিছু খুচরো যন্ত্রণার। পৃথ্বীশের চোখের সামনে তার শরীরের 2 টিউব রক্ত চালান হয়ে গেল প্যাথোলজির ল্যাবরেটরির অভিমুখে। পৃথ্বীশ জানেন আসল যন্ত্রণার সময় রাত পোহালেই। আপাতত এটুকু কষ্ট টুক করে গিলে ফেলাই সঙ্গত। তার ভাবনার মধ্যে দুপুরের খাবার এসে গেল চলমান টেবিলটির উপর। 1 বাটি ভাতের সঙ্গে রুপোলি রাংতায় মোড়া 4টি বাটি। তার একটায় ডাল, একটায় সবজি, একটায় মাছ, অন্যটায় পায়েস জাতীয় কিছু একটা। রান্নার চেহারা দেখে পৃথ্বীশ নিশ্চিত হলেন এগুলো সবই পেশেন্টস ডায়েট। মুখে দিতেই কিছু বিস্বাদ অনুভূতি, কিন্তু গিলতে হলো সোনা মুখ করে। দুপুরটা কাটাতে হলো ঘর থেকে আনা কিছু পত্রপত্রিকা চিবিয়ে। তার মধ্যে ঝিমুনিও এলো কয়েক ছিলিম। সেই ঘোর কাটার আগেই আর এক কোচি সিস্টার, না ঠিক সিস্টার নয়, অল্প বয়সী ট্রেনি মেয়ে এলো মুখে আলতো হাসি দুলিয়ে। বলল, প্রেশারটা নেব। শুধু প্রেশারই নয়, সঙ্গে টেম্পারেচারও মাপল। সবই রুটিন মাপামাপি। হঠাৎ জিজ্ঞাসা করলেন, কি নাম? সে হাসল ফিক করে। তারপর বলল, আমাদের নাম জানতে নেই, আমরা সিস্টার। হেসে বললেন, ঠিক আছে, সিস্টারই সই। সন্ধে পার হয়ে রাত্রি নামে। জানালার বাইরে একখণ্ড আকাশ। অন্ধকারে তার কিছুই দৃশ্যমান নয়, শুধু হাসপাতালের বাইরের আলোয় সেই বোগেনভেলিয়ার শুভ্রতা চকচক করছে কিছুটা স্বস্তি দিতে। কেবিনের বাইরে একফালি করিডোরে কখনো ওয়ার্ডেনদের, কখনো নার্সদের দ্রুত যাতায়াত, কখনো তাদের নাতি উচ্চ কণ্ঠস্বর কাউকে ডাকছে বা নির্দেশ দিচ্ছে। দৃশ্যের মধ্যে কোনো বৈচিত্র্য নেই, বা বলা যায় একঘেয়েমি আছে। এই কেবিনে তাকে এখন থাকতে হবে অন্তত 6-7 দিন। কটা বই এনেছেন, কিছু পত্রপত্রিকার সঙ্গে আছে, কিন্তু অপারেশনের পর সেই অক্ষরগুলো কতটা উপাদেয় হবে তা এখনই বুঝে ওঠা যাচ্ছে না। একটু পরেই একজন সিস্টার সঙ্গে নিয়ে এসে পৌঁছলেন একজন বয়স্ক মানুষ। মিড শেলফের ওপর রাখা কেস হিস্ট্রির ফাইলটা তুলে নিয়ে দেখতে দেখতে বললেন, প্রেশার তো নর্মাল, ব্লাড সুগারও নেই, তাহলে তো কোনো অসুবিধেই নেই। কিসের অসুবিধে তা ভাবার চেষ্টা করছেন পৃথ্বীশ। তখন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আমি অ্যানেস্থেসিস্ট। কাল অপারেশনের আগে আপনাকে অসাড় করব। পিঠের শিরদাঁড়ায় একটা ইঞ্জেকশন দিয়ে
অজ্ঞান করব না বলে অসাড় করব বলতে যা বোঝার বুঝে গেলেন পৃথ্বীশ। তার অপারেশন মানে মাইক্রোসার্জারি। এখন ফুল অ্যানেস্থেশিয়া না করে শুধু নিম্নাঙ্গ অসাড় করে ডাক্তার অস্ত্র প্রয়োগ করবেন তার শরীরে। জিজ্ঞাসা করা শোভন নয় হয়তো, তবু পৃথ্বীশ জিজ্ঞাসা করলেন, আপনার নাম? ডক্টর সুজিত চ্যাটার্জি। পরক্ষণেই পৃথ্বীশের জিজ্ঞাসা, পিঠের ইঞ্জেকশন দিতে কি খুব ব্যথা লাগে? ডক্টর চ্যাটার্জি হাসলেন। ব্যথা? বহুজনকে ইঞ্জেকশন দিতে হয়, কেউ তো বলেননি ব্যথা লাগে। সঙ্গের সিস্টারকে উদ্দেশ্য করে বললেন, কাল সকাল 7:30টার মধ্যে ড্রিপ চালু করে দিও। পৃথ্বীশ অবাক হলেন। অপারেশন হবে বেলা 10টায়, তার এত আগে ড্রিপ? হ্যাঁ, কারণ অসাড় করার ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার হঠাৎ ড্রপ করে যাবে, সেটা ঠেকা দিতেই ড্রিপ। ডক্টর চ্যাটার্জি চলে যাওয়ার পর কিছুক্ষণ শূন্য মন পৃথ্বীশ। আশ্বস্ত বোধ করার চেষ্টা করলেন, চাইলেন উদাসীন হতে। তার এই নিষ্পৃহ ভাবনার মধ্যে হঠাৎ বেডের সামনে এসে দাঁড়ালো হাসি হাসি মুখের একটি নার্স। ছোট্ট চেহারা, সাদা ধবধবে ইউনিফর্ম যেন তার শুভ্রতার পক্ষে যথেষ্ট নয়। তার গায়ের রংটাও প্রায় ডিম সাদা, মুখের গড়নও ডিম ছাদের, দুসারি দাঁত, তাও সাদা ধবধবে। সেই দাঁতে হাসি চলকে বলল, কেমন লাগছে এখানে? কি আশ্চর্য, এরকম ভাবে কেউ জিজ্ঞাসা করে নাকি এখানে? হাসপাতালে কি কারোর ভালো লাগে, না এটা ভালো লাগার কোনো জায়গা? উত্তর কিছু একটা দিতে হবে, তাই বললেন, ভালো লাগানোর চেষ্টা করছি। ঠিক আছে, এবার আপনার একটা হাত দেখি, একটা চ্যানেল করতে হবে। চ্যানেলের ব্যাপারটা পৃথ্বীশের জানা। যতদিন এখানে থাকবেন হাতের এই চ্যানেল দিয়েই চলবে ড্রিপ, সেই সঙ্গে যাবতীয় ইঞ্জেকশন। চ্যানেল করা থাকলে বারবার শরীরের অন্যত্র ফোটাতে হয় না সূচ। অতএব বাঁ হাতটা এগিয়ে দিলেন খুদে সিস্টারটির দিকে। সিস্টার তার বাঁ হাতটা তুলে নিয়ে আঙুল দিয়ে টিপে টিপে দেখল কিছুক্ষণ, তারপর তুলে নিল ডান হাতটা। সেখানেও শিরা খুঁজে হয়রান হয়ে বলল, না বাঁ হাতটাই ভালো, বলে সিরিঞ্জটা বার করলো খাপ ছিঁড়ে। স্পিরিটে তুলো ভিজিয়ে তার হাতের পাতায় ঘষে ঘষে জীবাণুমুক্ত করলো, তারপর সূঁচটা ঢোকালো শিরার ভিতর। পৃথ্বীশের শরীরে সামান্য চিনচিনে ব্যথা, সঙ্গে সঙ্গে সিরিঞ্জের ভিতর রক্ত আসার কথা, কিন্তু কি আশ্চর্য, এলো না। ডান হাতে সিরিঞ্জটা ধরা, সিস্টার তার বাঁ হাতের আঙুল দিয়ে টোকা দিয়ে দিয়ে দেখলো রক্ত আসে কিনা। না আসায় একটু নার্ভাস হয়ে সিরিঞ্জটা বার করে দ্বিতীয় শিরার সন্ধানে চোখ ফেলল পৃথ্বীশের হাতের পাতায়। তারপর আবার সূঁচটা ঢোকালো, কিন্তু তার দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হতে ফর্সা ভুরুতে কোঁচ পড়ল। তারপর বেশ নার্ভাস কণ্ঠে বলল, একটু আসছি। পৃথ্বীশও অবাক হচ্ছিলেন তার শরীরে শিরার অভাব ঘটায়। শিরা নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে তারা লুকোচুরি খেলছে খুদে সিস্টারটির সঙ্গে। পৃথ্বীশ কিছুক্ষণ অপেক্ষায় থাকলেন। একটু পরেই খুদে সিস্টারটি একজন সিনিয়র নার্সকে সঙ্গে নিয়ে ফিরল তার কাছে। সিনিয়র নার্সকে নিশ্চয়ই বিবৃত করেছে সব ঘটনা, বলেছে পৃথ্বীশের শরীরে শিরাদের দুষ্টুমির কথাও। সিনিয়র বিনা বাক্য ব্যয়ে খুব দক্ষ হাতে খুঁজে বার করলো একটি বিশ্বস্ত শিরা। তারপর তৃতীয়বার সূঁচ ফুটিয়ে দ্রুত তৈরি করে ফেলল চ্যানেলটি। গম্ভীর কণ্ঠে বলল, বেশি নাড়াবেন না এই হাতটা। পরক্ষণেই খুদে সিস্টারকে উদ্দেশ্য করে বলল, তন্দ্রানী, দেখ তো 241 পেশেন্ট কি বলছেন। খুদে সিস্টারের নাম তাহলে তন্দ্রানী। ইন্দ্রাণী চন্দ্রানী শোনা যায়, কিন্তু তন্দ্রানী বোধহয় আগে শোনেননি। সিনিয়র নার্স কেবিনের বাইরে গেলে আস্তে আস্তে বললেন, বেশ নাম। তন্দ্রানী একটু হেসে তার কেবিন থেকে বেরিয়ে ছুটল পাশের কেবিনের উদ্দেশ্যে। পৃথ্বীশ তার হাতের পাতাটি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তার নতুন গয়নাটি। একটি দীর্ঘশ্বাস ফেললেন।
কিছুক্ষণের মধ্যেই রাতের খাওয়া দিয়ে গেল সেই চলমান টেবিলের ওপর। পৃথ্বীশ ঘড়িতে দেখলেন ৮টা ১৫। বাড়িতে তার একটু সকাল সকাল খাওয়ার অভ্যেস, কিন্তু সেই সকাল সকালও আরও ঘন্টা দেড়েক পরে। কিন্তু হাসপাতালে খেতে হবে স্বাস্থ্যবিধি মেনে। খাওয়া দাওয়া সেরে প্রায় সব কেবিনেই এখন ঘুমের প্রস্তুতি, ঠিক দূরপাল্লার ট্রেনে যেমনটি হয়। পৃথ্বীশ চেষ্টা করলেন কোনো একটি পত্রিকা নিয়ে সময় কাটানোর, কিন্তু পাশের বেডের বৃদ্ধ এখন ঘুমোবেন, তাই নিভে এলো সামান্য আলোর স্পন্দনটিও। পৃথ্বীশ ভাবছিলেন, নতুন জায়গায় অচেনা পরিবেশে ঠিকঠাক ঘুম হবে না, কিন্তু নিশ্চয়ই এসে গিয়েছিল একটু পরে। কখন এলো তা তো জানেন না, কিন্তু বাড়ির মতোই মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। ভাঙলো তো ভাঙলো, আর ঘুম আসছে না। লাইট নেভানো ছিল। একটু পরেই হঠাৎ দেখলেন তাকে নড়াচড়া করতে দেখে কেউ এসে ঢুকলো কেবিনের দরজার ভিতর। অন্ধকারে চোখ ঠাহর করে দেখলেন সেই ডিম ছাদের মুখ, তন্দ্রানী। তাকে নড়াচড়া করতে দেখে বেডের কাছে এসে নিচু গলায় বলল, আপনার হাতে খুব লেগেছে তাই না? হাতের চ্যানেলের কথা বলছে মেয়েটি। পৃথ্বীশ ঘাড় নেড়ে বললেন, সে তখন লেগেছিল, এখন তো তেমন বুঝতে পারছি না। মেয়েটি তার চ্যানেল করা হাতটা তুলে নিল তার হাতে। একটু একটু করে আঙুল বুলিয়ে দিতে লাগলো চ্যানেলের আশেপাশে। বলল, কি যে হলো তখন, কিছুতেই। তার হাত বোলানোর স্পর্শ ও অপরাধীর মতো কণ্ঠস্বর শুনে পৃথ্বীশের হাতে যেটুকু ব্যথা ছিল তা পলকে উধাও। কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে মেয়েটি বলল, এবার ঘুমোন, এখনো অনেক রাত বাকি। পৃথ্বীশ হঠাৎ জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমাকে তো সারা রাত জাগতে হবে। তন্দ্রানী হেসে বলল, নাইট ডিউটি, জাগতে তো হবেই। কৌতূহলবশত পৃথ্বীশ জিজ্ঞাসা করলেন, সপ্তাহে কদিন নাইট ডিউটি? পরপর 4 দিন, সোম থেকে বৃহস্পতিবার। শুক্রবার সকাল পর্যন্ত ডিউটি করার পর সেদিন অফ, তারপর শনিবার ছুটি, আবার রবিবার সকালে ডে ডিউটি। কি ভেবে পৃথ্বীশ আবার জিজ্ঞাসা করলেন, কতদিন হলো চাকরি? এই তো সবে 8 মাস, তার আগে ট্রেনিংয়ে ছিলাম, এই হাসপাতালেই। বলেই আবার ধমকের সুরে বলল, কিন্তু এখন আমার সঙ্গে গল্প করলে চলবে না, ঘুমিয়ে নিন, কাল অপারেশন, আমি যাচ্ছি, ওদিকে আমাকে আবার খুঁজবে। পৃথ্বীশ চেষ্টা করলেন ঘুমোতে। মধ্যরাতে হাসপাতালের চেহারা একেবারে অন্যরকম। কেবিনগুলো অন্ধকার, কেবিনের মধ্যে কোনো কোনো পেশেন্টের মৃদু নাসিকা গর্জন, কারো বা কণ্ঠে কাতরানির শব্দ, শুধু বাইরের করিডোরে আলো। রাতের এই নির্জন প্রহরে করিডোরে নার্স বা ওয়ার্ডেনদের আনাগোনাও কমে আসে। কিরকম একটা ভুতুড়ে নৈশব্দ। তবু তার মধ্যে হঠাৎ হঠাৎ নার্সদের জুতোয় শব্দ করে যাওয়া আসা। পরদিন সকালেই আবার তন্দ্রানীর আগমন, হাতে এক সেট জামা পাজামা, কিন্তু এবারের জামাটার অন্য কাটিং। বলল, রাতে ভালোই ঘুমিয়েছেন, আমি দুবার এসে দেখে গেছি, এখন ব্রাশ করে নিতে হবে, চা আসবে, শুধু চা, চা খেয়ে স্নান করে নিতে হবে, সেই সঙ্গে এই ড্রেসটা পরে নেবেন, এটা অপারেশনের ড্রেস, 7:30 থেকে চালু হবে ড্রিপ। একের পর এক নানা আদেশ দিয়ে তন্দ্রানী এবার মিড শেলফের ভিতর থেকে বার করলো ব্রাশ আর পেস্ট। ব্রাশে পেস্ট লাগিয়ে এগিয়ে দিল তার দিকে। পৃথ্বীশের এখন শুধু হুকুম তামিল করার পালা। ব্রাশ করে বাথরুম থেকে স্নান সেরে পোশাক পরিবর্তন করে বেরিয়ে এসে দেখলেন চলমান টেবিলের ওপর ছোট্ট কেটলিতে গরম জল, তার পাশে কাপ প্লেট, চিনি, দুধ আর সুতোয় ঝোলানো টি ব্যাগ, পাশে দুটো বিস্কুট। কিন্তু ডাক্তারের সুস্পষ্ট নির্দেশ, শুধু চা ছাড়া আর কিচ্ছুটি মুখে দেওয়া যাবে না। তারপর কয়েকটি মুহূর্ত শুধু প্রস্তুতির। বেডের পাশে একটি স্ট্যান্ডে ঝোলানো হলো সেলাইনের বোতল। তার একটি প্রান্ত চলে এলো পৃথ্বীশের হাতের পাতার চ্যানেলের মধ্যে। শুরু হয়ে গেল ড্রিপ, শুরু হয়ে গেল পৃথ্বীশের কাউন্টডাউন।
কিছুক্ষণ পরে চলে এলো ট্রলির সঙ্গে একটি স্ট্রেচার। সেই স্ট্রেচারে শুয়ে করিডোরের ছাদ দেখতে দেখতে একসময় ঢুকে পড়লেন অপারেশন থিয়েটারের ভেতর। সেখানে মাস্ক পরিহিত কয়েকজন নার্স ও পুরুষ সহচর। প্রস্তুত অ্যানাস্থেসিস্ট ডক্টর চ্যাটার্জি। যেমন রীতি, পৃথ্বীশের পিঠের কাছে মেরুদণ্ডে একটি ইঞ্জেকশন দিয়ে একজন সহচরকে বললেন, ডক্টর সরকারকে খবর দিন। শোনা গেল ডক্টর সরকার পৌঁছে গেছেন হাসপাতালে, কিন্তু কারো সঙ্গে সেরে নিচ্ছেন জরুরি কথাবার্তা। একটু পরেই মাস্ক পরে তিনি ওটিতে ঢুকে শুরু করলেন অস্ত্রোপচার। পৃথ্বীশকে বললেন, আপনি উপরে টাঙানো ওই মনিটরে চোখ রাখুন, দেখুন কিভাবে হচ্ছে আপনার অপারেশন। ততক্ষণে পৃথ্বীশ অনুভব করলেন তার নিম্নাঙ্গ সম্পূর্ণ অসাড়। একটি পা সরিয়ে নিতে গিয়ে বুঝলেন তার দুটি পায়ের একটিও আর নেই। শুধু পাই নেই তা নয়, কোমরের পর থেকে আর কোনো রকম সাড় নেই। কিরকম একটা হিম আতঙ্ক ছড়িয়ে গেল তার মনের গহনে। কিন্তু সেই আতঙ্ক সরিয়ে দিতে চাইলেন মনিটরের দিকে চোখ রেখে। তার শরীরের ভেতর তখন ঘোরাফেরা করছে একটি অদ্ভুত গড়নের কাঁচি। সেই কাঁচির কারুকাজ দেখতে দেখতে ফুরিয়ে ফেললেন অনেকগুলো মুহূর্ত। ঘণ্টাখানেক পরে ডক্টর সরকার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ব্যাস, আপনার অপারেশন শেষ। আরও বহুক্ষণ পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হলো সেই বেড নাম্বার 229-এ। বাইরে তখন অপেক্ষা করছে তার বহু আত্মীয় পরিজন। প্রত্যেকেরই চোখে মুখে চরম উদ্বেগ। পৃথ্বীশ উপলব্ধি করছেন যে মানুষটিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল সেই মানুষটা ফেরেনি। ফিরেছে তার অর্ধেক শরীর, বাকি অর্ধেক অসাড়। তার পরের কয়েক ঘন্টা সময় অতিক্রান্ত হলো নিজেকে ফিরে পেতে। পৃথ্বীশের শরীরে আপাতত কোনো কষ্ট নেই, শুধু অসাড় নিম্নাঙ্গ নিয়ে একটু একটু করে অতিক্রম করলেন 5টি ত্রস্ত ঘণ্টা। যখন সার ফিরে এলো তখন তার শরীরের যন্ত্রণা উপশম করতে সিস্টাররা হাতের চ্যানেলের মধ্যে পুশ করে চলেছে একের পর এক ইঞ্জেকশন। একটা পুরো দিন কেটে গেল ঘোরের মধ্যে। চেষ্টা করেছিলেন ঘুমের, একমাত্র ঘুমই পারে তার এই অসহনীয় মুহূর্তগুলির কষ্ট লাঘব করতে। কিন্তু একটুও ঘুম নেই তার চোখে। সারাদিন খাওয়া নেই, সেই না খাওয়ার বোধটাও এখন নেই। কিন্তু অপারেশনের একটা ধকল তো নিয়েছেই শরীর। এতটাই আতঙ্ক, এতটাই অনীহা যে বিকেলের চাও পড়ে রইল অনাঘ্রাত। ক্রমে রাত হয়ে আসে। যতক্ষণ শরীরে সার ছিল না ততক্ষণ এক অস্বস্তি, আবার সার ফিরে আসা মানে আর এক অস্বস্তি। ভিজিটিং আওয়ারে উদ্বিগ্ন বাড়ির মানুষগুলির সঙ্গে কথা বলে কিছুটা যন্ত্রণার উপশম। তারা ঘরে ফিরে গেলে আবার গ্রাস করে নিঃসঙ্গতা। শরীর ও মনে এমন এক আচ্ছন্নতা যে বই বা পত্রিকা পড়বেন সে ইচ্ছে একটুও নেই। এমনকি রাতের ডিনার দিয়ে গেল চলমান টেবিলে, তা খাওয়ার মতো সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই নেই। রাত 8টা নাগাদ হঠাৎ কেবিনে হাজির হলো তন্দ্রানী। সেই এক মুখ হাসি জুড়োতে থাকা ডিনারের দিকে তাকিয়ে বলল, কি হলো, এখনো খাননি? পৃথ্বীশ ঘাড় ঝাঁকালেন, ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে চলবে? তন্দ্রানীর গলায় ধমক। বলল, সারাদিন খাননি, রাতে না খেলে দুর্বল হয়ে পড়বেন তো। ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি, চামচে করে একটু একটু করে খেয়ে নিন। কিন্তু তাতেও কি খাওয়া যায়? সোজা হয়ে বসার উপায়ও তো নেই। যতটা পারল তন্দ্রানী সাহায্য করার চেষ্টা করল। তাতে যতটুকু খাওয়ার তা হলো সেদিনকার মতো। অতঃপর রাতের মতো ঘুমের আয়োজন। কিন্তু অ্যানাস্থেসিয়ার প্রভাব, মানসিক বিপর্যয়, একের পর এক কড়া কড়া ইঞ্জেকশন, ক্যাপসুল আর ট্যাবলেট, সব মিলিয়ে বিপর্যস্ত শরীরে কি ঘুম আসে? রাত্রির নৈশব্দের মধ্যে আবার একটু একটু করে ঘুমিয়ে পড়ে কেবিনগুলো। পৃথ্বীশও চেষ্টা করছিলেন ঘুমোনোর, কিন্তু শরীরের ভিতর একটা যন্ত্রণা হঠাৎ জেগে উঠল প্রবলভাবে। কি ভয়ঙ্কর যন্ত্রণা! সেই যন্ত্রণার ধকল নিতে গিয়ে পৃথ্বীশের চোখে ঘুম আসে না। তখন কত রাত কে জানে।
তার কষ্টের এই চেহারা ধরা পড়ল করিডোরে চলমান তন্দ্রানীর চোখে। তার কেবিনে ঢুকে বলল, ঘুম আসছে না? পৃথ্বীশ ঘাড় নাড়েন। যন্ত্রণার কথা বলে কাউকে উত্ত্যক্ত করা তার স্বভাবে নেই, কিন্তু তার মুখের কাতর ছবি ঠিক ধরা পড়ল তন্দ্রানীর চোখে। বলল, অপারেশনের যন্ত্রণা হচ্ছে? বাধ্য হয়ে ঘাড় নাড়লেন পৃথ্বীশ। তন্দ্রানী কি বুঝল, তৎক্ষণাৎ বেরিয়ে গেল কেবিন থেকে। একটু পরে ফিরে এলো হাতে ওষুধ ভর্তি একটা সিরিঞ্জ নিয়ে। বলল, দাঁড়ান, একটা পেন কিলার দিয়ে দিই, না হলে যন্ত্রণাটা রাতে সমস্যা করবে। নিপুণ হাতে কোমরের নিচে পুশ করলো ইঞ্জেকশনটা। স্পিরিট ভেজা তুলো দিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করে দিল যাতে ওষুধটা ছড়িয়ে যায় দ্রুত। তারপর হাতের মুঠোয় রাখা একটা ট্যাবলেট দিল। সেই সঙ্গে টেবিল থেকে জল ভর্তি গ্লাস এগিয়ে দিয়ে বলল, একটা অ্যালজোলামও খেয়ে নিন, ভালো ঘুম হলে সকালে উঠে দেখবেন কোনো যন্ত্রণা নেই। নির্দেশগুলো পালন করলেন পৃথ্বীশ। অতঃপর তন্দ্রানী তার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিতে, কি আশ্চর্য, কোথায় মিলিয়ে গেল যন্ত্রণাটা। তার ঘুমের মধ্যে কখন সে যে তার কেবিন ছেড়ে চলে গেছে তার কিছুই জানেন না। পরদিন সকালে ঘুম ভাঙল তারই ডাকে। কি হলো, এখনো ঘুমোচ্ছেন? উঠুন উঠুন, ব্রাশ করে রেডি হন, আমি ততক্ষণে চা বানিয়ে দিচ্ছি। তন্দ্রানী এক মুখ উপচনো হাসি নিয়ে ডেকে তুলেছে তাকে। পরক্ষণে নিচু হয়ে ঝুঁকে পড়ল মিডসেলফের দিকে। ব্রাশ আর পেস্ট বার করতে করতে বলল, বাথরুমে যেতে পারবেন, না একটা গামলা এনে দেবো, তাতে মুখ ধুয়ে নেবেন? পৃথ্বীশ দ্রুত উঠে বসার চেষ্টা করতেই মনে পড়ল এখন তার শরীর নিজের অধীনে নেই। সর্বত্রই একটা আড়ষ্টতা। শরীরের ভিতরে একটা সদ্য তৈরি ক্ষত, সেখানে ব্যথা অনুভব করতে না পারলেও সাবধানে ওঠা বসা করতে হবে, নইলে নিশ্চিত অনর্থ। তবুও বললেন, বাথরুমে যেতে পারবো। ঘড়িতে 6:30, অনেকটাই বেলা হয়ে গেছে। তার খুব ভোর ভোর উঠে মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যেস। কালকের অস্ত্রোপচারজনিত শারীরিক ধকল ও মানসিক উত্তেজনার ফলে রাত্রে নিদ্রা বিপর্যয় ঘটেছিল ও তারপর অ্যালজোলামের প্রতিক্রিয়ায় উঠতে দেরি। জানালার বাইরে রোদের আলো ছায়া, চলমান টেবিলে অপেক্ষমান চায়ের সরঞ্জাম। তন্দ্রানী সেলাইনের লাইনটা খুলে দিতে পৃথ্বীশ বললেন, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। পেস্ট লাগিয়ে ব্রাশটা হাতে ধরিয়ে দিয়ে তন্দ্রানী বলল, কিন্তু সাবধান, ব্যথা না লেগে যায়। আমি চা তৈরি করে টেবিলে ঢাকা দিয়ে রাখছি, তারপর একটু পরে এসে গরম জলে গা স্পঞ্জ করে দেব। পৃথ্বীশ এই ক্ষুদ্র তরুণীটির তাড়নায় খুব বিহ্বল বোধ করছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় মনে হচ্ছিল জেলখানায় বন্দী হয়েছেন। এখন অকস্মাৎ এক অলিখিত কর্ত্রীর শাসনে মনে মনে বিপর্যস্ত। আস্তে আস্তে শরীর বাঁচিয়ে বাথরুমে গিয়ে ব্রাশ করলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ফিরে এসে দেখলেন গরম চায়ের কাপ তার অপেক্ষায়, পাশে সাজানো দুটি বিস্কুট। কাল সারাদিন কিছুই মুখে দিতে পারেননি। এতক্ষণে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে যেন ফিরে পেলেন জীবনের স্পন্দন। এক এক চুমুকে চেষ্টা করছেন সুস্থির হতে। চোখ রাখলেন বাইরে দোদুল্যমান শ্বেত শুভ্র বোগেনভেলিয়ার দিকে। চা খাওয়া শেষ করে যেই না কাপটা রেখেছেন টেবিলে, তন্দ্রানী গরম জলের গামলা আর তোয়ালে নিয়ে ঢুকে পড়ল কেবিনে। বলল, জামাটা খুলে ফেলুন। বলেই তার অপেক্ষায় না থেকে পটপট করে খুলতে লাগলো তার কয়েদি ফ্যাশনের জামার বোতামগুলো। পৃথ্বীশ তার হাতের চ্যানেল বাঁচিয়ে জামাটা খুলে সরিয়ে রাখলেন একপাশে। তন্দ্রানী ততক্ষণে দখল নিয়েছে তার শরীরের। তোয়ালেটা গরম জলে ভিজিয়ে গা মুছল ভালো করে। খুব আরাম লাগছিল পৃথ্বীশের। ট্রেন্ড হাত পেশেন্টকে চাঙ্গা করে তুলতে পারে সেবায় যত্নে। পরক্ষণেই তন্দ্রানী বলল, এবার পাজামাটা হাঁটু পর্যন্ত তুলুন, পায়ে স্পঞ্জ করলে বেশ ভালো লাগবে দেখবেন। পৃথ্বীশ নির্দেশ পালন করছেন একের পর এক। স্পঞ্জ শেষ হলে তন্দ্রানী এবার বলল, এবার বাথরুমে গিয়ে কাঁচা পোশাকটা পরে আসুন, ব্রেকফাস্ট আসবে, তার আগে দুটো ইঞ্জেকশন দেব। সব ইঞ্জেকশন আর ওষুধ মিড সেলফে সাজানো থরে থরে।
তার ভিতর থেকে নির্দিষ্ট ইঞ্জেকশন বেছে নিয়ে প্রস্তুত হলো। বলল, দেখি চ্যানেলটা। ইঞ্জেকশনের নাম শুনে পেশেন্টদের যা হয়, পৃথ্বীশও কুঁকড়ে গেলেন এক মুহূর্ত। তন্দ্রানী উদ্যত সিরিঞ্জ কাছে নিয়ে এলো, হেসে বলল, দেখবেন প্রথম ইঞ্জেকশনটায় ব্যথা লাগবে না, খুব স্লো মোশনে দেব, বুঝতেই পারবেন না। দ্বিতীয়টা অ্যান্টিবায়োটিক, সামান্য একটু লাগবে, তবু চেষ্টা করছি যাতে না লাগে। দুটো ইঞ্জেকশন দিল পরপর, খুবই স্লো মোশনে। প্রথমটায় লাগলো না একটুও। দ্বিতীয়টার সময় পৃথ্বীশের মুখে কোঁচ পড়ল কয়েকটা। তন্দ্রানীও একটু অপ্রস্তুত, বলল, একটু লাগলো তাই না, তবু তো সাবধানে দিয়েছি। পৃথ্বীশ হঠাৎ বললেন, কাল রাতে তুমি যেন দেবদূতের মতো আবির্ভূত হয়েছিলে, যা যন্ত্রণা হচ্ছিল তখন। ভাগ্যিস পেন কিলার আর ঘুমের ওষুধটা দিয়েছিলে। তোমাকে কি মনে হচ্ছিল জানো, সেই যে একটা ইংরেজি পিস আছে না, লেডি উইথ দ্য ল্যাম্প, তুমি যেন সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। রাতে আলো হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলে কেউ ব্যথায় কষ্ট পাচ্ছে কিনা। পড়েছ? তন্দ্রানী মিষ্টি হেসে বলল, হ্যাঁ, নার্সিংয়ের পাঠ নেওয়ার সময় এটা পড়তে বলেন টিচাররা। পরক্ষণেই খালি অ্যাম্পিউলগুলো হাতে নিয়ে আবার একগাল হাসল। আমার ডিউটি কিন্তু 8টায় শেষ, সারাদিন আর দেখা পাবেন না, আবার রাত্রিবেলা আসবো। ছোট্ট মেয়েটি চলে গেলে পৃথ্বীশ কিছুক্ষণ উদাসীন ভঙ্গিতে বসে। সিস্টাররা বেশিরভাগই রোবটের মতো হয়, পেশেন্টের লাগলো কি লাগলো না তা নিয়ে নির্বিকার থাকে। তন্দ্রানী অন্যরকম বলেই এতক্ষণ বেশ চনমনে লাগছিল। তন্দ্রানী চলে যেতে হঠাৎ শারীরিক বৈকল্যটা একটু একটু করে ফিরে এলো। বাঁ হাতে চ্যানেলের অলংকার থাকায় সারাক্ষণই একটা অস্বস্তি। ফোঁটা ফোঁটা ঢুকছে সেলাইন। শরীরের ভিতরে কোথায় এক টুকরো ক্ষত পেন কিলার দিয়ে অবশ করে রাখা হয়েছে বলে তা শরীরে জানান না দিলেও মনের ভিতরে তার অস্তিত্ব সদা জাগরুক। একটু নড়তে গেলেই মনে হচ্ছে যদি আঘাত লাগে ক্ষতয়। বালিশের তলায় রাখা বই আর পত্রপত্রিকাগুলো বার করলেন, উল্টাতে শুরু করলেন তার পৃষ্ঠাগুলো। এখন সারাদিন এক অখণ্ড সময়, দিনটা পার হতে হবে মুহূর্ত গুনে গুনে। কিন্তু সেই অখণ্ড সময়ের মধ্যে পর্যায়ক্রমে ব্রেকফাস্ট এলো। সিনিয়র সিস্টার এলেন 10টায়, একটা ক্যাপসুল আর ট্যাবলেট হাতে দিয়ে বললেন, খেয়ে নিন, ডক্টর আসবেন একটু পরে, শরীরে কোনো অসুবিধে থাকলে বলবেন। ডাক্তার সরকার এলেন তার সহকারীদের সঙ্গে নিয়ে। মিড শেলফের ওপরে রাখা চার্টটা তুলে দেখলেন প্রেশার, টেম্পারেচার ইত্যাদি। বললেন, অপারেশন খুব ভালো হয়েছে, সাবধানে থাকুন কদিন, খেয়াল রাখবেন জ্বর আসে কিনা। পৃথ্বীশ সারাটা দিন একটু একটু করে এগোতে লাগলেন বিকেলের দিকে। বিকেলে ভিজিটারদের সময় বাড়ির লোক এলো একে একে। স্বভাবতই মুখগুলো প্রবল উদ্বেগে ভরা। পৃথ্বীশ আশ্বস্ত করেন, সব ঠিকঠাক আছে, ডোন্ট ওয়ারি। বাড়ির লোকজন চলে যাওয়ার একটু পরেই পৃথ্বীশের যখন একটু একটু মন খারাপ লাগছে, সে সময় উল্লসিত হলেন এই দেখে যে তমোনাস এসে পড়েছে শেষ বেলায়। কিন্তু তমোনাস একা কেন? পৃথ্বীশ ধরেই নিয়েছিলেন তমোনাস দেখতে এলে কখনো একা আসবে না, সঙ্গে দুতি থাকবেই। আসলে তমোনাস আর দুতি যেন একে অপরের পরিপূরক, বিজ্ঞাপনের ভাষায় মেড ফর ইচ আদার। সারাক্ষণ দুজনে দুজনের সঙ্গে সেঁটে থাকে। মনে পড়ছে বছর 2 আগে আর একবার যখন তিনি ভর্তি হয়েছিলেন কয়েকটা অন্য উপসর্গ নিয়ে, তখন দুজন তাকে দেখতে আসতো একসঙ্গে। 3 দিন ছিলেন, 3 দিনই এসেছিল দুজনে। তমোনাস আসবে তা তিনি জানতেনই, কেননা কদিন আগে যখন তমোনাস অন্য একটি প্রয়োজনে ফোন করেছিল, তখনই সে জেনে গিয়েছিল তিনি হাসপাতালে ভর্তি হবেন। তারিখটা শুনে নিয়ে বলেছিল, আমি চলে আসবো পৃথ্বীশদা। পৃথ্বীশ ব্যস্ত হয়ে বলেছিলেন, না না, আসতে হবে না, কটা তো মোটে দিন। কিন্তু তমোনাস শোনেনি, বলেছিল, ও নিয়ে আপনি ভাববেন না, হাসপাতালে ভর্তি হয়ে থাকার সময় প্রিয়জনেরা দেখতে এলে
পেশেন্টের ভিতরে অন্য এক নিরাময়। আমি চলে আসব। বাধ্য হয়ে পৃথ্বীশ বলেছিলেন, তাহলে একটু নিচে অপেক্ষা করবে। আমার বাড়ির লোকজন পালা করে উপরে আসবে। তাদের যাওয়া আসার ফুরসতে চলে আসবে তোমরা। তোমরা শব্দটা ব্যবহার করেছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন তমোনাস দেখতে এলে দ্যুতি কি ঘরে বসে থাকতে পারবে। বরং তার অপারেশন শুনলে দ্যুতি তাকে অনবরত বলতে থাকবে, শিগগির চলো, তুমি যা লেট লতিফ, সেজেগুজে যখন হাসপাতালে পৌঁছবে শেষ হয়ে যাবে ভিজিটিং আওয়ার। তার পরের দিনই ফোন করেছিল দ্যুতি। এই কথা সে কথার পর পৃথ্বীশ বলেছিল তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা। দ্যুতি অবাক হয়ে বলেছিল, তাই নাকি? কি আশ্চর্য! দ্যুতি শোনেইনি সংবাদটা। তখন খুঁটিয়ে শুনে নিয়েছিল, কবে ভর্তি হচ্ছেন, কদিন থাকতে হবে, এইসব। তখনই মনে হয়েছিল, তবে কি তমোনাস বলতে ভুলে গেছে? কিন্তু আজ তমোনাসকে একা আসতে দেখে অবাকই হলেন খুব। তাকে দেখে বললেন, এসো, ভিজিটিং আওয়ার শেষ হয়ে এলো বলে। তমোনাস হেসে বলল, আসলে নিচে এসে একটা স্লিপ করেছিলাম, কিন্তু উপরে বৌদিরা ছিলেন বলে ছাড়ছিল না। বলল একসঙ্গে দুজনের বেশি কেবিনে ঢোকার নিয়ম নেই। এতক্ষণে অনুমতি দিল। পৃথ্বীশ জানেন নিয়মটা। হেসে বললেন, বসো তাহলে, তারপর নতুন কিছু লিখলে? তমোনাস হাসল, থাক এসব প্রসঙ্গ, এখন আপনার খবর বলুন, কি হয়েছে অ্যাকচুয়ালি? কি আর, শরীরের ভিতর একটা আনওয়ান্টেড গ্রোথ। সেই অনাকাঙ্ক্ষিত স্তূপ, ছুরি আর কাঁচি ব্যবহার করে ছেঁটে দেওয়াই ডাক্তারের কাজ। তাহলে অপারেশনের পর এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, গ্রোথটা রিমুভ করে দিয়েছেন ডাক্তার। এখন অপারেশনের পর পোস্ট অপারেটিভ প্রিকশন নেওয়া হচ্ছে, একের পর এক ইঞ্জেকশন আর মুঠো মুঠো ট্যাবলেট। কিন্তু পৃথ্বীশ বলতে যাচ্ছিলেন দ্যুতির কথা, কিন্তু সেই মুহূর্তে দ্যুতিকে দেখলেন তার কেবিনের দরজার সামনে। মুখ উজ্জ্বল করে বলে উঠতে যাচ্ছিলেন, এসো দ্যুতি, তোমার কথাই ভাবছিলাম। কিন্তু দ্যুতি কেবিনে ঢুকতে গিয়ে হঠাৎ দেখে ফেলল তমোনাস বসে আছে তার সামনে। দেখেই হঠাৎ থমকে দাঁড়ালো। পরক্ষণেই তার উদ্দেশ্যে মুখ ভঙ্গিতে হাত নেড়ে জানালো পরে আসবে, বলেই বেরিয়ে গেল কেবিন থেকে। পৃথ্বীশ কিছুক্ষণের জন্য স্তম্ভিত। ঘটনাটা এমন আচমকা ঘটে গেল যে তিনি কিছু বলতে পারলেন না, বুঝতে তো নাই। তবে কি তমোনাস বসে আছে দেখে দ্যুতি কেবিনে না ঢুকেই বেরিয়ে গেল তৎক্ষণাৎ? ব্যাপারটা তার কাছে চরম বিস্ময়ের মতো। তাহলে কি দ্যুতির সঙ্গে তমোনাসের কোনো ঝগড়া টগড়া হয়েছে, তাই এরকম একটা কাণ্ড? পৃথ্বীশের যেন গুলিয়ে গেল সব। তমোনাস আর দ্যুতির সঙ্গে তার পরিচয় 4-5 বছর আগে। তমোনাস তখন মাত্র বছর হলো কবিতা লিখছে, একটা ভালো চাকরিও পেয়েছে বড় একটা প্রাইভেট কনসার্নে। পৃথ্বীশ কিছু লেখালেখি করেন বলে তরুণ কবিদের সঙ্গে পরিচয় হয়, কারো কারো সঙ্গে অন্তরঙ্গতাও। সেরকমই একটা সম্পর্ক গাঢ় হলো যখন তমোনাস হঠাৎই বিয়ে করে নিয়ে এলো এক অতি সুন্দরী তরুণীকে। এসে বলেছিল, পৃথ্বীশদা, দ্যুতিকে বিয়ে করে ফেললাম। পৃথ্বীশ উল্লাস প্রকাশ করে বলেছিলেন, কংগ্র্যাচুলেশনস, তা দ্যুতি নিশ্চয়ই কবিতা লেখে। বললেন কেননা তমোনাস বরাবরই বলতো, বিয়ে করলে কবিতা লেখে এমন কোনো মেয়েকে বিয়ে করব, না হলে সে আমার কবিতা লেখা পছন্দ করবে না। তাছাড়া দ্যুতি এমনই সুন্দরী, তার চোখে মুখে এমনই উচ্ছ্বাস, আর কথাও বলে এত চমৎকার করে যে তার পক্ষে কবিতা না লেখাটাই অসম্ভব। তমোনাসের পাশে দ্যুতির দিকে দু এক পলক তাকিয়ে তার মনে হয়েছিল মেয়েটির অভিব্যক্তি থেকেই ঝরে পড়ছে কবিতার লাইন। কিন্তু দ্যুতিকে দেখিয়ে তমোনাস হাসতে হাসতে বলেছিল, না পৃথ্বীশদা, দ্যুতি কবিতা লেখে না, কিন্তু পাগলের মতো কবিতা পড়ে, আবৃত্তিও করতে পারে একটার পর একটা। এই দেখুন না, শক্তি চট্টোপাধ্যায় কিংবা শঙ্খ ঘোষ কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়, যার কবিতাই আপনি শুনতে চাইবেন একটার পর একটা শুনিয়ে যাবে। পৃথ্বীশ
বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তোমার সঙ্গে পরিচয় হলো কি করে? সে এক অদ্ভুত অভিজ্ঞতা পৃথ্বীস্তা। সেদিন স্টুডেন্টস হলে কবিতা পাঠের অনুষ্ঠানে কবিতা পড়ে নামছি মঞ্চ থেকে। হঠাৎ একটি মেয়ে আমার সঙ্গে নিজে থেকে আলাপ করে বলল, আমি আপনার কবিতার ডাই হার্ড ফ্যান। শুনে আমি মাথা ঘুরে পড়ে যাই আর কি। ভাবলাম মেয়েটি নিশ্চয়ই আর কি করছে আমার সঙ্গে। সবে 2-3 বছর কবিতা লিখছি, কটাই বা কবিতা লিখেছি, কটা পত্রিকায় আর ছাপা হয়েছে। কিন্তু মেয়েটি আমাকে অবাক করে বলল, এবং ইন্দ্রজিৎ পত্রিকায় আপনার একটা গুচ্ছ কবিতা ছাপা হয়েছে মাস 3 আগে, তারপর ইস্কাপন পত্রিকায় 2টো, তারপর কালিদাস পত্রিকায় আর একটা দীর্ঘ কবিতা। বলুন ঠিক বলেছি কিনা? শুনে তখন আমার বুকের ভিতর ঢিপ ঢিপ করে কাঁপছে। আমার কবিতা কোথায় ছাপা হচ্ছে তাও তার মুখস্থ। পৃথ্বীশও বিস্মিত হচ্ছিলেন, বলেছিলেন, বাহ, খুব ভালো খবর। তুমি যে ক্রমশ ভালো কবিতা লিখছ তার প্রমাণ পাচ্ছ এবার। তমনাস বলেছিল, না পৃথ্বীস্তা, এখনো বিস্ময়ের শেষ হয়নি। পরক্ষণেই আমার সঙ্গে কথা বলতে বলতে বাইরে এসে বলল, আপনার কবিতাগুলো আমি মুখস্থ করে ফেলেছি, শুনবেন? বলে পরপর 3টে কবিতা মুখস্থ বলল। কি আশ্চর্য জানেন, আমার কবিতা আমার নিজেরই মনে থাকে না, আর সেই কবিতা একটি মেয়ের কণ্ঠে শুনে আমার প্রায় জ্বর এসে যাওয়ার উপক্রম। অতঃপর দুজনের মধ্যে প্রেম হতে দেরি হয়নি আর। তারপরেও প্রায় মাস 6 দুজনে ঘোরাঘুরি করে হঠাৎ একদিন বিয়ে। পৃথ্বীশ বলেছিলেন, একেবারে রাজ্যটক। তারপর থেকেই দুজনে একসঙ্গে আসতো তার কাছে। বাড়িতে বেশ জমিয়ে বসে অনেক আড্ডা ও আলোচনা হতো। দুতিকে বিয়ে করার পর তমনাসের কবিতায় যেন বেড়ে গেল আরো জৌলুস। পরপর 2 বছরে 2টি কবিতার বইও প্রকাশ করে ফেলল সে। মাঝে মাঝে পৃথ্বীশের কাছে এসে দুতির সামনেই বলতো, পৃথ্বীস্তা, জীবন সঙ্গিনী যদি কবিতা প্রেমী হয় তাহলে কবির পক্ষে কবিতা লেখার প্রেরণা অনেক বেড়ে যায়। জীবন হয়ে ওঠে কবিতাময়। আর কি আশ্চর্য জানেন, এই 2টি বইয়ের সব কবিতাই দুতির প্রেরণায় লেখা। আরো আশ্চর্য, 2টি বইয়ের সবকটা কবিতা দুতির কণ্ঠস্থ। পৃথ্বীশের মনে হয়েছিল দুতি যেন তমনাসের এক আলোক মূর্তিকা। তমনাসকে সেই আলো দেখিয়ে নিয়ে যাচ্ছে কবিতার গূঢ় পৃথিবীতে। পৃথ্বীশ হাসতে হাসতে দুতিকে বলেছিলেন, তমনাসের বন্ধুরা নিশ্চয়ই তমনাসকে হিংসে করছে। হ্যাঁ, এমন কবিতা পাগল বউ কোনো কবি পেয়েছে কিনা সন্দেহ। দুতি হাসতো মুখ টিপে টিপে, আর তমনাস বলতো, আপনি জানেন পৃথ্বীশদা, এখন আমার বন্ধুরা কবিতার বই বেরোলে আর আমাকে প্রেজেন্ট করে না, প্রেজেন্ট করে দুতিকে। তাদের সবাইয়ের ধারণা দুতি তাদের কবিতা পড়বে, মুখস্থ করবে আর সময় মতো আবৃত্তি করবে। পৃথ্বীশ নিজে একদিন একটি কবিতায় লিখে ফেললেন, তোমার গণ্ড থেকে চুইয়ে চুইয়ে ঝরে কবিতার আলো। সেই পংক্তিটি যে দুতিকে নিয়েই লেখা তা কাউকে না বললেও স্বীকার করেছিলেন মনের ভিতর। দুতির ফর্সা 2 গালের মসৃণতাই তার ভাবনার উৎস। কিন্তু আজ প্রথমে তমনাসের একা আসা, তারপর তাকে ভিতরে দেখে দুতির ছিটকে বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখে পৃথ্বীশ বুঝে উঠতে পারলেন না তমনাস আর দুতির মধ্যে হঠাৎ কি এমন বিপর্যয় ঘটল। কেবিনের দরজার দিকে তমনাস পিছন ফিরে বসে থাকায় বোধহয় বুঝতে পারেনি দুতির আসার ব্যাপারটা। আগের মতোই কণ্ঠে উৎকণ্ঠা প্রকাশ করে জিজ্ঞাসা করল, আপনাকে কবে ছাড়বে বলেছে পৃথ্বীস্তা? পৃথ্বীশ হেসে বললেন, হ্যাঁ, এখনো পরিষ্কার করে কিছু বলেনি, 6-7 দিন লাগবে বলে মনে হয়। তাড়াতাড়ি ক্ষত শুকোনোর জন্য প্রচুর অ্যান্টিবায়োটিক চার্জ করছে দুবেলা, কিছুটা শুকিয়ে উঠলেই। তমনাস মুখ কাচুমাচু করে বলল, উফ, হসপিটাল একটা গোলমেলে জায়গা, তাই না? পৃথ্বীশ হাসলেন, দেখো তমনাস, ঈশ্বর আমাদের একটা শরীর দিয়েছেন। সেই শরীরের কোথাও কোথাও অবস্ট্রাকশন তৈরি হয় কিংবা অহেতুক গ্রোথ হয়। সেই বাধা দূর করতে কখনো ট্যাবলেট বা ক্যাপসুলে হয় না, তখন ছুরি কাঁচি নিয়ে কাটাছেঁড়া করতে হয়। তমনাস
বিষয়টা বুঝল, হেসে বলল, ঠিক বলেছেন, এখন সার্জনরা অসাধ্য সাধন করতে পারছেন বলে শুনি। পৃথ্বীশ বুঝে উঠতে পারছিলেন না দুটি এক ঝলক দেখা দিয়েই কোথায় লুকিয়ে পড়ল। সে কি বাইরে কোথাও অপেক্ষা করছে? যেই মাত্র তমনাশ উঠে যাবে তখন এসে ঢুকবে কেবিনে। কিন্তু ভিজিটিং আওয়ার শেষ হয়ে আসছে। তমনাশ এই একটু আগে এসেছে। ভিজিটিং আওয়ার শেষ না হলে সে উঠবেই না। তাহলে দুটি কি তাকে দেখতে আসতেই পারবে না? পৃথ্বীশ একটু টেনশনে পড়ে গেলেন হঠাৎ। প্রায় 4 বছর ধরে দেখছেন দুই কপোত কপোতিকে। দুজনে কি আশ্চর্যভাবে কবিতার বলয়ের মধ্যে মানিয়ে নিয়েছে দেখে খুশি হতেন খুব। কিন্তু তার অলক্ষ্যে কি ঘটে গেল যে দুজনের সম্পর্কের মধ্যে দেখা দিয়েছে এমন ফাটল? পৃথ্বীশ জিজ্ঞাসা করব না করেও শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন, কিন্তু তমনাশ, তুমি আজ একা কেন? তমনাশ মুখটা নিচু করল, বলল, সে অনেক কথা পৃথ্বীশদা, কিন্তু এখন বলবো না। আপনি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসুন, তারপর বলবো। পৃথ্বীশের তর সইছিল না। তমনাশ দুটিকে কবি দম্পতি না বলা গেলেও পৃথ্বীশ তাদের দুজনকে একসঙ্গে আসতে দেখলেই বলতেন, এই যে কবিতা দম্পতি এসে গেল। কবি দম্পতি না বলে কবিতা দম্পতি। শুনে দুজনেই হাসত। হঠাৎ হঠাৎ দুটি বলে উঠত জীবনানন্দ দাশের কবিতার পংক্তিগুলি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কিংবা আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে। কিংবা শঙ্খ ঘোষের কবিতা, কিছুটা গুলিয়ে গেছে ঘোড়ার সামনেই গাড়ির জোতা। অবশ্য নতুনও নয়, এরকমই সনাতন প্রথা। বুঝতে একটু দেরি হয়, কোনটা পথ, কোথায় বা যাব, আসলে যাওয়ারই কথা, হোক না সে যাওয়া জাহান্নামে। পৃথ্বীশ বললেন, বাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? গল্পটা কি খুবই বড়? ভিজিটিং আওয়ার শেষ হতে আরো মিনিট কয়েক দেরি আছে। 9 মিনিটে আকাশবাণীতে একটা 900 শব্দের গল্প পড়া যায়, তা জানো? 900 শব্দ খুব কম নয়। তমনাশ বলল, তাহলে বলি, পৃথ্বীশদা, আপনি তো জানেন কবিতা আমার প্রাণ। চাকরির সময়টা বাদ দিলে আমি সারাক্ষণ কবিতা নিয়ে থাকতে ভালোবাসি। কখনো কবিতার বই নিয়ে পড়ে যাই একটার পর একটা কবিতা। দুটিকেও কাছে ডেকে নিই, তাকেও পড়তে বলি। আপনি জানেন দুটির উচ্চারণ কি স্পষ্ট। কবিতাটা পড়েও ভালো। কখনো দুজনে বাংলা একাডেমিতে যাই। আমার কবিতা পড়া থাকলে পড়ি, পড়া না থাকলেও অন্যের কবিতা শুনি। পৃথ্বীশ জানেন দুজনেরই জীবনযাত্রা। বললেন, কিন্তু সেরকমই তো চলছিল এতদিন, হঠাৎ কি হলো? তমনাশ ঘাড় নাড়ল, বলল, দুটি একদম বদলে গেছে পৃথ্বীশদা। ও এখন কবিতা সহ্য করতেই পারছে না। সে কি? পৃথ্বীশের অবাক হওয়ার পালা। হঠাৎ কি হলো দুটির? আমার মনে হয় ও এতদিন সিম্পলি অ্যাক্টিং করেছে। দুটি মোটেই কবিতা ভালোবাসে না। আমাকে বিয়ে করার জন্যই এতদিন কবিতা পড়েছে, কবিতা মুখস্থ করেছে। পৃথ্বীশ স্তম্ভিত হলেন তমনাশের উক্তিতে। দুজনের মধ্যে 4 বছরের গভীর প্রেম, সুখী দাম্পত্য জীবন কি এত সহজে অভিনয় বলে ভাবা যায়? বাধা দিয়ে বললেন, তাই কি হয় তমনাশ? কবিতা হলো ভিতরের জিনিস, আর সবকিছু বানিয়ে বলা যায়। একমাত্র কবিতা কারো ভিতর থেকে না এলে তার বহিঃপ্রকাশ ঘটে না। না পৃথ্বীশদা, আমি এতদিন কবিতা লিখছি তো, দুটির সঙ্গেও 4 বছর ঘর করেছি, কিন্তু এখন ও আমার কবিতা দেখলেই ছিটকে সরে যায়। সে কি? কেন? কবিতা শুনতে শুনতে হঠাৎ একদিন বলল, আর শুনবো না। হঠাৎ একদিন এরকম বলল, কোনো কারণ ছাড়াই। হঠাৎ একদিন বলেছে তা নয়, ইদানিং দেখছিলাম আমাকে কবিতা পড়তে বা লিখতে দেখলেই সেখান থেকে উঠে চলে যাচ্ছে, ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, অথবা জানলা দিয়ে আকাশ দেখছে। কিছুদিনের মধ্যে কিরকম বদলে গেল হঠাৎ, ভাবাই যায় না। তা আমি ওকে বললাম, তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে তোমার নিজের মতো করে বাঁচোগে। পৃথ্বীশ জিভে চুকচুক করে বললেন,
তারপর ও পরদিন সকালে উঠে আমাকে কিছু বলেনি। আমি অফিসে বেরিয়ে যাওয়ার পর একটা এসএমএস লিখে আমাকে বলল, আমি চলে যাচ্ছি আর ফিরব না। তারপর খবর নাওনি কোথায় গেল, কার কাছে গেল? খবর নিয়েছি, ও বাপের বাড়িতেই আছে। কতদিন হলো গেছে? তা এই নিয়ে 4 মাস হলো। বাহ, তুমি আর তাকে আসতে বলনি? তমনাশ ঘাড় নাড়ল। আমি ওকে আসতে বলবো কেন? যখন চলে যেতে পেরেছে তখন ওখানেই থাক। ইতিমধ্যে হাসপাতালের ঘন্টি বেজে উঠে জানান দিয়ে গেল ভিজিটিং আওয়ার শেষ। তমনাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পৃথ্বীস্তা, তাহলে আমি চলি, আবার একদিন আসবো। তমনাশকে কেবিনের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে পৃথ্বীশ ফিরে এলেন নিজের সিটে। দুতি সেই যে একবার দেখা দিয়ে বেরিয়ে গেল বাইরে, তারপর আর এলো না। সে কি নিচে অপেক্ষা করেছিল? যদি তমনাশ ভিজিটিং আওয়ার শেষ হওয়ার আগেই বেরিয়ে যায়, তবে সে আসবে তার সঙ্গে দেখা করতে। একবার ভাবলেন নিচে নেমে দেখে আসবেন দুতি তখনও দাঁড়িয়ে আছে কিনা কোথাও। কিন্তু না, তাহলে এখনই তাকে ডাক্তারের ধমকের মুখে পড়তে হবে। সদ্য অপারেশন হয়েছে তার, এখন আর জ্বালা যন্ত্রণা নেই বলে বুঝতে পারছেন না অপারেশনটা সাংঘাতিক। কিছুক্ষণ খুবই চিন্তিত হয়ে পড়লেন তমনাশ আর দুতির মধ্যে এরকম একটা সংঘাতের সৃষ্টি হওয়ায়। কিন্তু কি কারণে এতখানি দূরত্ব, তা এখনো পরিষ্কার নয় তার কাছে। ভিজিটিং আওয়ার শেষ হলে আবার একজন নতুন সিস্টার। প্রেশার আর টেম্পারেচার দেখে নোট করে আবার ক্যাপসুল আর ট্যাবলেট। পৃথ্বীশ জানালা দিয়ে দেখছিলেন পৃথিবীর বুকে সন্ধ্যার নেমে আসা, বোগেনভেলিয়ার নিরন্তর দুলে ওঠা। চোখে পড়ল দু একটা পাখিরও ঘরে ফেরা। ভাগ্যিস তার বেডের পাশে এই এক টুকরো আকাশ ছিল। রাত্রি 8টা 10-এ আবার সেই হাসি মুখের প্রবেশ। ঠিক আছে তো শরীর? পৃথ্বীশেরও হাসি হাসি মুখ। ফার্স্ট ক্লাস। আমি আবার পরে আসবো, একটা পেশেন্ট ক্রিটিক্যাল আছে, দেখে আসি। পৃথ্বীশ বুঝলেন সারাদিনের একঘেয়েমি কেটে গিয়ে মনের কোথাও একটা উল্লাস। তন্দ্রানী এলো রাতের খাওয়া শেষ হওয়ার পর। হাসি হাসি মুখে বলল, 2টো ইঞ্জেকশন আছে। পৃথ্বীশ মুখ কাচুমাচু করে বললেন, সেই অ্যান্টিবায়োটিকটাও দেবে? হ্যাঁ, সবে তো কাল হলো অপারেশন, না হলে ঘা শুকোবে কি করে? কিন্তু আস্তে আস্তে দেব, একটুও লাগবে না। দেখি চ্যানেলটায় হাত দিয়ে বলল, একই জায়গায় পরপর ইঞ্জেকশন চলছে তো, ফুলে গেছে। দ্বিতীয় ইঞ্জেকশনের সময় আবারও চিনচিন করে উঠল শিরার ভেতরটা। তন্দ্রানী সিরিঞ্জটা তুলে নিয়েই তাড়াতাড়ি নিয়ে এলো একটা অয়েন্টমেন্ট। শিরার উপর সেটি লাগিয়ে দিল ভালো করে। বলল, থ্রম্বোফব, ব্যথা লাগবে না আর। সত্যিই ব্যথাটা থাকলো না। তন্দ্রানী চ্যানেলটা পরীক্ষা করে বলল, কাল একটা নতুন চ্যানেল করতে হবে। দেখছেন তো কিরকম ফুলে উঠেছে হাতটা। সেদিন রাতে ঘুমোবার ঠিক আগে তন্দ্রানী এলো হাসি হাসি মুখে। বলল, ডক্টর প্রেসক্রাইব করেছেন ঘুম না এলে একটা অ্যালজোলাম দিতে, লাগবে? পৃথ্বীশ ঘাড় নাড়লেন, দেখি চেষ্টা করে, ঘুম না এলে তোমাকে ডাকবো। এই বোতামটা টিপবেন, তাহলেই চলে আসবো। তন্দ্রানী চলে যাচ্ছিল। পৃথ্বীশ ডাকলেন, বললেন, একটা কথা জানতে খুব কৌতূহল হচ্ছে। কি কথা? এই রাশি রাশি পেশেন্ট, এক একজন এক এক রকম, তাদের মধ্যে তুমি সারাক্ষণ হাসি মুখে থাকো কি করে? তন্দ্রানীর মুখের হাসি বিস্তৃততর হয়। কিন্তু তুমি কি জানো, তোমার হাসির ছটায় পেশেন্টদের রোগ অনেকটাই নিরাময় হয়। হাসিটা ধরে রাখার চেষ্টা করো বাকি জীবন। তন্দ্রানীর মুখটা উদ্ভাসিত এক অন্য আলোয়। বলল, চেষ্টা করব, কিন্তু খুব কঠিন কাজ। তোমার তো চাকরির সবে শুরু, কি জানি কবছর পর কি হবে। তন্দ্রানী একই রকম হাসি বজায় রেখে বলল, ছোটবেলা থেকে বাবাও বলেন, মুখে সবসময় হাসি রাখবি, দেখবি মন শরীর দুটোই ভালো থাকবে। পৃথ্বীশের কৌতূহল আরেকটু বিস্তৃত হয়। কোথায় বাড়ি তোমাদের? বর্ধমান। সেখান থেকে নিশ্চয়ই যাতায়াত করো না?
কলকাতায় কোথায় থাকো? ঠাকুর পুকুরের কাছে আমরা কজন একটা মেসে থাকি। অফ পেলে তবে বাড়ি যাই। যেমন পরশু শুক্রবার যাব। একা একা যাবে? একাই যাই, কিন্তু পরশু বাবা বলেছেন হাওড়া স্টেশনে নিতে আসবেন, একসঙ্গে যাব বাড়িতে। পৃথ্বীশ উল্লসিত হন। তাহলে তো খুব মজা, বাবার সঙ্গে সারা পথ গল্প করতে করতে যাবে। তন্দ্রানীর মুখের হাসি বিস্তৃততর হয়। ঠিকই ধরেছেন, বাবার সঙ্গে খুব মজা করি। আমি ছোট মেয়ে কিনা? বাহ, ছোট মেয়ে? ক ভাই বোন তোমরা? আমরা 3 বোন। বড় 2 দিদির বিয়ে হয়ে গেছে। বাড়ি ফাঁকা। আমি বাড়ি গেলে বাবা মায়ের খুব আনন্দ হয়। এই কথোপকথনের মধ্যে কেউ বাইরে থেকে ডাকলো, তন্দ্রানী, তন্দ্রানী, তুই কোথায়? তন্দ্রানী হাসলো। ব্যাস, ডাকাডাকি শুরু হয়ে গেল। ঠিক আছে, আমি যাচ্ছি। সেদিন রাতে খুব ভালো ঘুম হলো পৃথ্বীশের। তবে ঘুম ভাঙলো ভোর ভোর। বিছানায় বসে জানালার বাইরে নজর রেখে দেখলেন অন্ধকার কেটে কিভাবে ভোর হচ্ছে পৃথিবীতে। নিজের বাড়িতে ভোর দেখা একরকম, অন্য কোনো জায়গা থেকে ভোর দেখা আর এক রকম। বাইরে নানা জায়গায় ট্যুরে গিয়ে ভোর দেখাটা তার অন্যতম প্রিয় বিষয়। সকালে তন্দ্রানী যখন তার বেডের সামনে এলো, মুখে হাসি ঝরিয়ে বলল, খুব ঘুমোলেন কাল? পৃথ্বীশ হেসে বললেন, হ্যাঁ, তোমাকে বিরক্ত করতে হয়নি। কাল রাতে আমি 2 বার এসে দেখে গেছি। দেখলাম সাউন্ড স্লিপ। পৃথ্বীশ মজা করে বললেন, ইস, তাই নাকি? আর আমি তখন স্বপ্ন দেখছি তুমি একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে এসেছো। বলছো শিগগির ঘুমোন, নইলে ইঞ্জেকশন দেব। তন্দ্রানী হেসে বলল, 2 বেলা ইঞ্জেকশন দিচ্ছি তো, তাই আপনার একটা ভয় হয়ে গেছে আমার সম্পর্কে। কিন্তু আমি কি ইচ্ছে করে ইঞ্জেকশন দিই? ডাক্তার প্রেসক্রাইব করেছেন, নইলে অপারেশনের ঘা শুকোবে কি করে? তারপর ব্রাশ আর পেস্ট বার করতে গিয়ে বলল, বাহ, আজ ব্রাশ করা হয়ে গেছে। গুড, তাহলে চা আসুক। চায়ের পাট চুকলে গরম জলে গ্লাস পাঞ্চ করে দেব। একটু পরেই চায়ের ট্রে এসে পৌঁছলে পৃথ্বীশ চা তৈরি করার জন্য হাত বাড়িয়েছেন, কেটলিটা হাতে নিয়েছেন। হঠাৎ কোত্থেকে এসে গেল তন্দ্রানী। বলল, দাঁড়ান, আপনি পারবেন না। বাঁ হাতের চ্যানেল দিয়ে ড্রিপ চলছে। এক হাত দিয়ে কি চা তৈরি করা যায়? তাছাড়া আপনার ক্যালি খুব বুঝে ফেলেছি, বাড়িতে নিশ্চয়ই চা করেননি কোনোদিন। কাপে গরম জল ঢেলে তাতে পাউচের চিনি ঢেলে টি ব্যাগ ডুবিয়ে দিয়ে বলল, নিন, চা খাওয়া শেষ হলে 2 ইঞ্জেকশন পুশ করব। কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়ার সময় পৃথ্বীশ বুঝলেন চ্যানেলের শিরাটা এমনই ফুলেছে যে ওষুধ যেতেই পারছে না। তন্দ্রানী খুব স্লো মোশনে দিয়েও যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে পারল না তাকে। ইঞ্জেকশন দেওয়া শেষ হলে আবার ভালো করে থ্রম্বোফব লাগিয়ে আস্তে আস্তে ঘষে দিল বহুক্ষণ, যতক্ষণ না ব্যথাটা মিলিয়ে গেল। বিব্রত কণ্ঠে বলল, ইস, নতুন চ্যানেল করার দরকার ছিল। ঠিক আছে, রাতে এসে ডান হাতে চ্যানেল করে দেব। একটু পরেই গামলায় ভরে গরম জল নিয়ে এলো তন্দ্রানী। জামাটা খুলে পৃথ্বীশ বললেন, স্নান করতে পারলে ভালো হতো, মনে হচ্ছে গায়ে গন্ধ হয়ে গেছে। তন্দ্রানী হাসল। গা স্পঞ্জ করে দিতে দিতে বলল, অপারেশন তো হলো পরশু, আজই স্নান করা যাবে না। দেখা যাক, আজ ডক্টর এসে হয়তো ড্রিপ অফ করে দিতে পারেন। তাহলে গা স্পঞ্জ করে কালকে মাথাটা ধুয়ে দেব, তাহলে একটু আরাম লাগবে। ততক্ষণে ঘড়ির কাঁটা ছুঁয়ে গেছে 8টার কাঁটা। এই সময়ে ব্যস্ত হয়ে পড়ে সব স্টাফ। নতুন স্টাফ এসে যায়, তাদের বুঝিয়ে দিতে হয় প্রতি পেশেন্টের রোজনামচা। হাসপাতাল থেকে বেরোনোর সময় কেবিনের দরজায় মুখ বাড়ালো খুদে সিস্টার। হাসি হাসি মুখে বলল, আবার রাতে আসবো। ডাক্তার সরকার এলেন 11:30টার দিকে। বললেন, ভালোই তো আছেন দেখছি। পৃথ্বীশ তাতে উৎসাহিত হয়ে বললেন, কাল বাড়ি যেতে পারবো? কাল? দাঁড়ান, আজ বিকেলে আপনার ড্রিপটা অফ করে দিতে বলে যাচ্ছি। কাল শুক্রবারটা অবজারভেশনে থাকবেন। রিলিজ করা যাবে না, কোনো কমপ্লিকেশন না হলে রিলিজ করতে শনি বা রবিবার। ডাক্তার চলে গেলে কিছুক্ষণ উদাসীন হয়ে থাকেন পৃথ্বীশ। ভাবলেন, সত্যিই তো একটা মেজর অপারেশন, ব্যস্ত হলে চলবে না।
সেদিন ভিজিটিং আওয়ার শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে যে মুখখানি কেবিনের বাইরে দেখতে পেলেন তা দ্যুতির। দ্যুতি কাল হাসপাতালে এসেও ফিরে গেছে তমনাসকে কেবিনের ভিতর বসে থাকতে দেখে। তাই আজ ভিজিটিং আওয়ারের একেবারে প্রথমেই চলে এসেছে পৃথ্বীশকে দেখতে। গত সপ্তাহেই দ্যুতির সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছিল, কিন্তু সেই কথোপকথনের সময় দ্যুতি একবারও উচ্চারণ করেনি তার সঙ্গে তমনাসের মন কষাকষির কাহিনী। হয়তো পৃথ্বীশকে বলে ভারাক্রান্ত করতে চায়নি তার মন। আজ বোধহয় মাস চারেক পর দেখল দ্যুতিকে। আজও সেরকমই সুন্দরী আছে। এখনো তার গণ্ড বেয়ে ঝরে পড়ছে কবিতার আলো, কিন্তু সেই পংক্তির অক্ষরগুলিতে কোথায় যেন নিহিত হয়ে আছে এক টুকরো প্যাথোজ। যেন এই সামান্য সময়ে অনেকটাই বদলে গেছে দ্যুতির অভিব্যক্তি। হয়তো পৃথ্বীশের এতটা নজরে পড়তো না দ্যুতির পরিবর্তন। কাল তমনাসের সঙ্গে কথা বিনিময়ের পরে নজরে পড়ল কবিতায় ওতপ্রোত মেয়েটির ভ্রুপল্লবের চোরা নিরাসক্তি। মিষ্টি সুশ্রী মেয়েটির মুখে সামান্য হাসি, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে আছে এক রাশ বিষণ্ণতা। তার কাছে এসে বলল, এখন কেমন আছেন আপনি? আমি তো ভালোই, কিন্তু তুমি কেমন? আমিও ভালো আছি পৃথ্বীস্তা। পৃথ্বীশ ঘাড় নেড়ে বললেন, না, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই। দ্যুতির মুখের হাসি আরো ম্লান হয়ে এলো। বলল, তমনাস নিশ্চয়ই আমার নামে অনেক কিছু বলেছে আপনার কাছে। পৃথ্বীশ হাসলেন, বললেন, তুমি কি অন্যায় কিছু করেছো যে তোমার নামে বলবে? আমার তো মনে হয় আমি কোনো অন্যায় করিনি। সে তো তোমাকে আমি এতদিন ধরে চিনি, তুমি কোনো অন্যায় করতে পারো বলে আমি মনে করি না। কিন্তু তমনাস মনে করেছে আমি খুব খারাপ মেয়ে, আমার সঙ্গে আর থাকা যায় না। পৃথ্বীশ বললেন, কিন্তু তমনাসের মনে করার হেতু কি? দ্যুতি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভারী গলায় বলল, পৃথ্বীস্তা, জীবনটা কি শুধুই কবিতার? তার বাইরে কি আর কোনো জগৎ নেই? জীবন শুধু কবিতার হতে যাবে কেন? পৃথ্বীস্তা, তমনাস ভালো কবি, তার হাত থেকে চমৎকার সব কবিতা বেরোয়, কিন্তু কবিতার বাইরেও তো একটা পৃথিবী আছে। নিশ্চয়ই আছে, সেই পৃথিবীও খুব বিশাল। কিন্তু তমনাস মনে করে তার মাত্র দুটো সত্তা, একটা তার অফিসের, অন্যটি কবিতার। অফিসে যাওয়ার আগে পর্যন্ত কবিতার খাতায় মুখ ডুবিয়ে বসে থাকে, তারপর অফিসে যায়। সেখানে কতটা কবিতার কথা ভাবে, কতটা অফিসের কথা তা বলতে পারবো না, কিন্তু অফিস থেকে বেরিয়ে কোনো না কোনো কবিতার অনুষ্ঠানে যাবে। সেখানে কবিতা পড়ুক না পড়ুক, সেখানে বসে কবিতা শুনবে। তারপর ঘরে ফিরবে অনেক রাতে। তখন তার মধ্যে ভালোবাসা বলে কোনো অনুভূতি থাকে না। বাড়ি ফিরে খাওয়া, তারপর ঘুম। সে কি রোজই কবিতার অনুষ্ঠানে যায়? যদি কোনোদিনও অফিস থেকে সোজা বাড়ি ফেরে, ফিরেই বসে যায় বই খাতা নিয়ে, তখনও শুধু কবিতা আর কবিতা। পৃথ্বীস্তা, পৃথিবীটা কি শুধুই কবিতার? গতকাল তমনাসের কাছে অবহিত হয়েছেন দ্যুতি সম্পর্কে। আজ দ্যুতির কাছে শুনছেন তমনাসের কর্মকাণ্ড বিষয়ে। দুপক্ষের অভিযোগ শুনে উপলব্ধি করতে পারছেন এক যুবক আর এক যুবতীর মাত্র 4 বছরের বিবাহিত জীবনে জমে ওঠা আক্ষেপের স্তূপ। তমনাস তার জীবনের প্রতি সত্তায় একটু একটু করে মিশিয়ে নিয়েছে কবিতার গূঢ় জগৎ, কিন্তু তার অবকাশে একটুও ভাবেনি দ্যুতি ক্রমশ একা হয়ে পড়েছে। তবু দ্যুতিকে সান্ত্বনা দিতে বললেন, দ্যুতি, কবিতা একজন প্রকৃত কবির নিঃশ্বাস প্রশ্বাসের মতো। প্রকৃত কবির চিন্তায়, অনুভবে, বীক্ষণে জুড়ে থাকে কবিতার ভিতর জগৎ। কিন্তু কবিকে এও মনে রাখতে হবে তিনি সংসারে বসবাসকারী একজন মানুষও বটে। পৃথ্বীস্তা, আমি কিছুতেই তমনাসকে বুঝিয়ে উঠতে পারিনি কবিরও একটা ঘর সংসার থাকে, আর তা যদি না থাকে তবে কবির উচিত নয় বিয়ে করা, সংসার করার কথা ভাবা, আর একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তাকে একেবারেই ভুলে যাওয়া। পৃথ্বীশ অনুভব করতে পারছেন দ্যুতির যন্ত্রণার জায়গাগুলো। কবিতাকে ভালোবেসে, কবিকে ভালোবেসে
সে অবলীলায় তার জীবনে বরণ করেছিল একজন কবিকে, কিন্তু কবির কাছ থেকে ক্রমাগত উপেক্ষা পেয়ে একাকিত্বের মধ্যে যাপন করতে করতে কবি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তার। কবি তাকেও সহ্য করতে পারছে না আর। পৃথ্বীশ চিন্তায় পড়লেন। তমোনাস আর দ্যুতির সম্পর্কের টানাপোড়েন নিয়ে ভাবিত হলেন। তারপর বললেন, ঠিক আছে দ্যুতি, আমি তমোনাসের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। না, বলবেন না। দ্যুতিকে বেশ ক্রুদ্ধ দেখায়। বলে, ওকে আমি অনেক বুঝিয়েছি। গত 2 বছর ধরে ক্রমাগত বোঝানোর পরেও যদি কেউ বুঝতে না চায়, তবে তাকে আর বোঝানো নিরর্থক। আমি তো তার কাছে ভিক্ষা চাই না। তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ কেবিনের বাইরে দেখা গেল তমোনাসের মুখ। আর কি আশ্চর্য, কাল কেবিনের ভিতরে তমোনাসকে দেখে দ্যুতি যেরকমটা করেছিল, আজ কেবিনের ভিতরে দ্যুতিকে দেখে তমোনাসও ছিটকে বেরিয়ে গেল বাইরে। পৃথ্বীশ বুঝলেন দুজনের মধ্যে সম্পর্ক কোন তলানিতে গিয়ে ঠেকেছে। যে কবিতাকে ঘিরে দুজনের প্রেম, প্রেম থেকে বিয়ে, সেই কবিতাকে ঘিরেই তাদের দুজনের মধ্যে সম্পর্কের চ্যুতি। পৃথ্বীশ হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি এখন কোথায় আছো? দ্যুতি মুখ নিচু করে বলল, কোথায় আর যাব? তখন মা পই পই করে বলেছিল তমোনাসকে বিয়ে না করতে। বাবাও বলেছিল, ভালো করে ভেবে দেখে তারপর আগুনে ঝাঁপ দিও। কিন্তু বাড়ির কারো মতকে মান্য না করে জোর করে বিয়ে করেছিলাম একজন কবিকে। এখন মাথা নত করে বাবা মায়ের কাছেই ফিরে গেছি। পৃথ্বীশ খুবই বিমর্ষ হয়ে পড়লেন, কিন্তু কিভাবে দূর করবেন এই ক্ষোভের স্তূপ তা বুঝে উঠতে পারলেন না এই মুহূর্তে। দ্যুতি আবার বলল, পৃথ্বীশদা, বাড়িতে ফিরে গিয়ে ভালোই আছি। অন্তত প্রতিদিনের যন্ত্রণা তো ভোগ করতে হচ্ছে না। কয়েকদিন খুব মনমরা হয়েছিলাম, তারপর নিজেকেই নিজে বুঝিয়েছি, যাকে বলে অটো সাজেশন। এখন কাটিয়ে উঠেছি সেই অবসাদ। জীবন তৈরি করতে চলেছি নতুন ভাবে। 4 বছর আগে MA পড়তে পড়তে বিয়ে করেছিলাম। বিয়ের পর পরীক্ষাটাও দিয়ে ফেলেছিলাম, নম্বর খারাপ পাইনি। এখন ভাবছি, যদি একটা PhD করে ফেলতে পারি, হয়তো একটা চাকরি বাকরি পেয়ে যেতে পারি। পৃথ্বীশ বুঝলেন দ্যুতির ফ্রাস্ট্রেশন সম্পূর্ণ ভিন্ন গন্তব্যে নিয়ে যাচ্ছে তাকে। তিনি বললেন, দেখো, কিছুকাল আগে একটা বিদেশি শর্ট ফিল্ম দেখেছিলাম। সেই ছবির পরিণতির পর 1 লাইন ইংরেজি কোটেশন ভেসে উঠেছিল পর্দার ওপর। তাতে লেখা, যদি সে তোমার হয় তাহলে একদিন না একদিন সে ফিরে আসবে তোমার কাছে, আর যদি সে না আসে তাহলে সে কোনোদিনই তোমার ছিল না। দ্যুতির 2 চোখের কোণ হঠাৎ চিকচিক করে উঠল, গলাটাও ধরে এলো হঠাৎ। বলল, পৃথ্বীশদা, আমি আর তার ফিরে আসার কথা ভাবছি না। শুধু ইতিমধ্যে একটা বিপত্তি ঘটে গেছে। বিপত্তি? পৃথ্বীশ একটু অবাক হলেন। হ্যাঁ, ওর সঙ্গে কথা কাটাকাটির পর যখন ওকে ছেড়ে চলে এলাম, তখন একটু একটু বুঝতে পেরেছিলাম শরীরটা কেমন যেন খারাপ লাগছে। ওকে 2 দিন বললামও শরীরটা ঠিক নেই। ও বলল, কিচ্ছু হয়নি, এ তোমার মনের অসুখ। কিন্তু বাপের বাড়ি ফিরে এসে কয়েকদিনের মধ্যে বুঝতে পারলাম আমি ক্যারি করছি। পৃথ্বীশ চমকে উঠে বললেন, সে কি? দ্যুতি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ, তখনই ভেবেছিলাম ওটা নষ্ট করে ফেলি, কিন্তু পারলাম না। বরং ভাবলাম আমার বেঁচে থাকার একটা রসদ হলো। পৃথ্বীশ দ্যুতির মুখের দিকে তাকিয়ে কি যেন পড়ার চেষ্টা করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তমোনাস জানে? না, জানাইনি। তখন তো ও পাত্তাই দেয়নি আমার শরীরের বৈকল্য। এখন আর জানাতে চাইও না। হয়তো আরো কিছু বলতো দ্যুতি। হঠাৎ তাদের অসমাপ্ত কথাবার্তার মধ্যে এসে গেল পৃথ্বীশের বাড়ির লোকজন। দ্যুতি তার কান্না সামলে হাসতে চেষ্টা করল। বলল, বৌদি ভালো আছেন? পৃথ্বীশ তার অপারেশন হয়েছে শুনে দেখতে চলে এলাম। আমি এখন উঠি। দ্যুতি কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর পৃথ্বীশ অনেকক্ষণ সময় নিলেন সহজ হয়ে উঠতে। সারাটা দিন হাসপাতালের বেডে একা একা বই পড়ে, করিডোরে মানুষের চলাচল দেখে
ভিজিটিং আওয়ারে আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে কথা বলে ফুরিয়ে ফেলা একটা একটা দিন। তিনি হাসপাতালে থাকা মানে বাড়ির সবাইকার উদ্বেগ, ছোটাছুটি, জীবনযাপনে ব্যস্ততা। তার মধ্যেই ঘনিয়ে আসে রাত। ৮টার মধ্যে হাসি হাসি মুখে তন্দ্রানীর প্রবেশ। চ্যানেল করা হাতটা টেনে নিয়ে পরখ করলো সিরিয়াস মুখে। আজ কিন্তু চ্যানেলটা বদলাতেই হবে, কি বিশ্রী রকম ফুলে গেছে। একটু পরেই নিয়ে এলো সরঞ্জাম। বাঁ হাতের চ্যানেলটা খুললো সাবধানে, যাতে বেশি ব্যথা না লাগে। তারপর টেনে নিল ডান হাতটা। খুঁজতে শুরু করলো কোনো স্বাস্থ্যবান শিরা। কিছুক্ষণ নিরীক্ষণ করে ভুরুতে একটা কোঁচ ফেলে বলল, দাঁড়ান আসছি। বলে কোথায় হাওয়া হয়ে গেল কেন কি জানি। একটু পরেই ধরে নিয়ে এলো অনতি ৩০ একজন সিনিয়র সিস্টারকে। তাকে নিশ্চয়ই ব্রিফ করে দিয়েছে। সে এসে শিরা খুঁজে বার করে তৈরি করতে শুরু করলো নতুন চ্যানেল। আর তার পাশে মুখ বেজার করে দাঁড়িয়ে তন্দ্রানী। পৃথ্বীশ মনে মনে হাসলেন তন্দ্রানীর কাণ্ড দেখে। প্রথম দিন তার হাতে চ্যানেল করতে গিয়ে ব্যর্থ হয়েছিল, তাই আজ যদি সেই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটে, তাই আগে ভাগে ডেকে নিয়ে এসেছে সিনিয়রকে। চ্যানেল হয়ে গেলে সিনিয়র চলে গেলেন নিজের কাজে। তন্দ্রানী ততক্ষণে প্রস্তুত করছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। পৃথ্বীশ হেসে বললেন, কি হলো, আগের দিন ঠিকমতো হয়নি বলে আজও হবে না ভাবলে কেন? কাচুমাচু মুখে তন্দ্রানী বলল, সেদিন একবার ব্যথা দিয়েছি, আজও যদি ব্যথা দিয়ে ফেলি, আপনি আমার সম্পর্কে কি ভাববেন? পৃথ্বীশ হাসলেন, কি আবার ভাববো, তোমাকে তো আরো বহু পেশেন্টের হাতে চ্যানেল করতে হয়, সব সময় কি সিনিয়রদের ডাকো? তা ডাকি না, কিন্তু আপনাকে ব্যথা দিয়ে খুব কষ্ট পেয়েছি সেদিন, তাই আজ আর চান্স নিইনি। নতুন চ্যানেল বলে সেদিন অ্যান্টিবায়োটিক দিতেও ব্যথা লাগেনি। পৃথ্বীশ তার ইঞ্জেকশন দেওয়াকে ফুল মার্কস দিতে তার আবার হাসি মুখ। বলল, বাবা ফোন করেছিল, বলল বেশি দেরি করিস না যেন, একটা ট্রেন ফেল করলে আবার ৪৫ মিনিট পরে ট্রেন। পৃথ্বীশ হেসে বললেন, বাড়িতে যাওয়ার সময় যত এগিয়ে আসছে, তোমার মুখের হাসি আরো সুন্দর হচ্ছে। যে কোনো মানুষের কাছেই বাড়ি ফেরার আনন্দই আলাদা। তুমি যেমন ছটফট করছো কখন বাড়ি যাবে, তেমনি আমিও ছটফট করছি কখন বাড়ি ফিরব। সেদিন রাতে ঘুম আসতে দেরি হচ্ছিল পৃথ্বীশের। এক একদিন কোনো কারণ ছাড়াই তো এরকমই হয়। হাতের কাজ সেরে তার বেডের কাছে এলো তন্দ্রানী। বলল, আপনি কি শনিবারেই চলে যাবেন? ঠিক নেই, ডাক্তার বলেছেন কাল এসে দেখবেন আমি কেমন আছি, তার উপর নির্ভর করছে বাড়ি ফেরা না ফেরা। তন্দ্রানীর মুখ একটু ম্লান হলো। পরক্ষণেই মুখে হাসি এনে বলল, বাবার সঙ্গে একটু আগে কথা বলছিলাম, বললাম আপনি বলেছেন এই চাকরিতে মুখের হাসি ধরে রাখা খুব কঠিন কাজ, কিন্তু হাসি রাখতে পারলে বহু পেশেন্টের রোগের দ্রুত নিরাময় হতে পারে। শুনে বাবা বলল, কথাটা একটা ডায়েরিতে লিখে রাখিস, মাঝে মাঝে ডায়েরির ওই পাতাটা উল্টে দেখবি, তাহলেই ধরে রাখতে পারবি হাসিটা। কাল বাড়ি গিয়ে লিখে রাখবো কথাটা। পৃথ্বীশ খুশি হয়ে বললেন, ডায়েরি লেখার অভ্যেস আছে? ঘাড় নাড়ে তন্দ্রানী। হ্যাঁ, বাবা প্রতি বছর একটা করে ডায়েরি কিনে দেন। বাহ, এটা তো ভালো অভ্যেস। আর কি অভ্যেস আছে এরকম? খুব গান শুনি, হিন্দি বাংলা যা পাই। বই পড়ো না? বই? তন্দ্রানী মাথা নাড়ে। মেসে থাকি তো, বই পড়া হয় না। পৃথ্বীশ বইয়ের পোকা, তাই বললেন, মাঝে মাঝে বই পড়বে। তন্দ্রানী হাসি হাসি মুখ করে, ঠিক আছে পড়ব। পরদিন সকালে আবার সেই একই রুটিন। তন্দ্রানী এসে বলল, ড্রিপ তো খুলে দিয়েছে, তাহলে আজ আগে গা স্পঞ্জ করে দিই, তারপর বাথরুমে নিয়ে গিয়ে মাথা ধুয়ে দেবো। কিন্তু গা স্পঞ্জ করার মধ্যেই তার ডাক পড়েছে, যেতে হবে অন্য পেশেন্টের কাছে। তাড়াতাড়ি গা স্পঞ্জ করে দিয়ে বলল, আমি হাতের কাজ মিটিয়ে আসি, পরে এসে মাথা ধুয়ে দেব। পৃথ্বীশ লক্ষ্য করলেন তন্দ্রানীর মুখে আজ অন্য আলোর উদ্ভাস। বাবার সঙ্গে বাড়ি ফিরবে যে। বাড়ি ছেড়ে কলকাতায় কাটাতে হয় অনেকগুলো দিন, তারপর তার 2 দিন অফ। এই সময়টুকুর জন্য
কত অপেক্ষা, কত প্রত্যাশা। পৃথ্বীশের মনটাও ভালো হয়ে গেল। কিন্তু তন্দ্রানী সেই যে গেল, আবার তার কেবিনের সামনে এলো তখন বেলা ৮টা ছুঁই ছুঁই। তার কাছে এসেই মনে পড়ল তার রেখে যাওয়া প্রতিশ্রুতি। মাথা ঝাঁকিয়ে বলল, এই যা, মাথা ধোয়ানো হলো না তো, কি হবে? পরপর এত কাজ দিলেন সিনিয়র। তারপর হঠাৎ বলল, চট করে মাথাটা ধুয়ে দিয়ে যাব? পৃথ্বীশ মাথা নাড়লেন। না না, তোমার বাবা অপেক্ষা করবেন তো, এমনিতেই দেরি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি যাও, নইলে একটা ট্রেন মিস করবে। তন্দ্রানী মুখ কাচুমাচু করে বলল, তাহলে আপনি একটু কষ্ট করে ধুয়ে নিন, দুদিন মাথায় জল পড়েনি। আমি এগোই, হ্যাঁ? বলেই বেরিয়ে গেল দ্রুত। পরক্ষণে ফিরে এলো আবার। আপনার কি কাল ছুটি হয়ে যাবে? তাহলে তার দেখা হবে না। যদি রবিবার ছুটি হয় তো দেখা হবে। ঠিক আছে, তুমি শিগগির বেরিয়ে পড়ো। হাসি হাসি মুখ ছিল, এখন তাতে একটু বিষণ্ণতার আভাস। তন্দ্রানী চলে গেলে পৃথ্বীশেরও মন ছুঁয়ে গেল এক টুকরো বিষাদ। কদিন আগেও যাকে চিনতেন না, তার জন্য কেন মন খারাপ? ডাক্তার সরকার এলেন 11:30টায়। পৃথ্বীশকে দেখে বললেন, কি কালী বাড়ি যেতে চান? পৃথ্বীশ হাসলেন। আপনি যা বলবেন। ঠিক আছে, আজ তো 4th ডে, এত তাড়াতাড়ি কাউকে ছাড়ি না। সেকশনে বলে যাচ্ছি কাগজপত্র তৈরি করে রাখতে। কাল শনিবার, কাল সকালে এসে দেখে তবে সিদ্ধান্ত নেব। সেদিন ভিজিটিং আওয়ার শেষ হওয়ার একটু আগেই বাড়ির সবাই চলে গেল। পৃথ্বীশদের কয়েকজন আত্মীয় আসছেন বাড়িতে, তাই। পৃথ্বীশও কাল থেকে ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ি ফিরে যাওয়ার জন্য। হাসপাতালে থাকা মানে জরুরি কাজকর্মগুলোও থমকে থাকে। ঠিক সেই সময়ে তমনাসের দেখা পাওয়া গেল কেবিনে। সামনের চেয়ারটিতে বসে বলল, আপনাকে কিন্তু আজ ফ্রেশ দেখাচ্ছে পৃথ্বীশদা। পৃথ্বীশ হেসে বললেন, কাল হয়তো রিলিজ করে দেবে, বোধহয় সে কথা ভেবেই। এখন নিশ্চয়ই কোনো কমপ্লিকেশন নেই? আপাতত নেই। বলেই পৃথ্বীশ কিছুক্ষণ ভাবলেন দ্যুতির কথা। তমনাসের সঙ্গে তার আর যোগাযোগ নেই, অথচ তমনাসের সন্তান ক্যারি করছে প্রায় 4 মাস হতে চলল। তমনাস পরক্ষণেই বলল, পৃথ্বীশদা, মানুষে মানুষের সম্পর্কগুলো কিরকম দ্রুত বদলায়, তাই না? পৃথ্বীশ বুঝতে চাইলেন তমনাসের বক্তব্য। বললেন, ইট ডিপেন্ডস। কোনো কোনো সম্পর্ক সারা জীবন একই রকম থাকে, কোনো সম্পর্ক দ্রুত গড়ে ওঠে, আবার দ্রুত ভাঙে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দুই চরিত্রের মানসিক গঠনের উপর নির্ভর করে বিষয়টা। কেউ একজন যদি সেলফ সেন্টার্ড হয়। তমনাস বুঝে ফেলেছে পৃথ্বীশ কি বলতে চাইলেন। বলল, আপনি কি এর জন্য আমাকে দোষারোপ করছেন? আসলে কি জানো তো তমনাস, একজন কবির গোটা সত্তা জুড়ে থাকে কবিতা, কিন্তু তার বাইরেও একটা সত্তা থাকে। স্বয়ং রবীন্দ্রনাথের কথাই যদি ধরো, তিনি সারা জীবনে কম তো লেখেননি, কিন্তু লেখার বাইরেও তার একটা আলাদা জীবন ছিল। ছিল কি না? তমনাস মাথা নিচু করে, ঘাড় নেড়ে জানায় ছিল। তার উপর মাঝে মাঝে দায়িত্ব দেওয়া হতো জমিদারি দেখাশোনার। বোটে ঘুরে ঘুরে তিনি জমিদারিও দেখতেন, কবিতাও লিখতেন, আবার অনেক জরুরি বা না জরুরি চিঠিও লিখতেন তার স্নেহভাজনদের উদ্দেশ্যে। তমনাস বলল, পৃথ্বীশদা, আমি কিন্তু অফিসটা খুব মন দিয়ে করি, প্রাইভেট কোম্পানির চাকরি, বুঝতেই পারছেন, যেমন স্যালারি দেয় তেমনই খাটিয়ে নেয়। তারপর যেটুকু সময় পাই, মন দিয়ে না লিখলে লেখা ভালো হবে কি করে? পৃথ্বীশ হাসলেন, বললেন, খুব ভালো যুক্তি, কিন্তু সেই উদ্বৃত্ত সময় থেকে কিছুটা বাঁচিয়ে সংসারকেও দিতে হবে তোমাকে। তুমি কি জানো, এ সময়ের একজন ব্যস্ত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় নিয়মিত বাজার করতেন গড়িয়াহাট মার্কেটে, নিজেই কিনতেন আলু, পটল, বেগুন। তুমি নিশ্চয়ই তার চেয়ে ব্যস্ত কবি নও। তমনাস চুপ করে থাকে। তার ভিতরে যেন ছটফট করে উঠেছে কি এক অসহায়তা। পৃথ্বীশ আবার বললেন, তমনাস, একজন কবিকে যেমন বাজার করতে হয়, সংসারকে সময় দিতে হয়, তেমনি ভাবতে হয় কি করে তার সন্তানকে ঠিকমতো মানুষ করতে হবে। শেষের বাক্যটি
ঠিক যেন সেঁধুলো না তমনাসের মগজে। পৃথ্বীশ লক্ষ্য করছিলেন তমনাসের অভিব্যক্তি। বললেন, একটি মানুষ আর একটি মানুষের জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেই ঘটনার স্থায়িত্ব হতে পারে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত, আবার সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বিবাহের পর যে কোনো সময়। কিন্তু বেশিরভাগ সম্পর্ক ঠিক কোন সময়ে ভাঙে সেই পরিসংখ্যান কি তোমার জানা আছে? তমনাস অস্পষ্ট চাউনি দিয়ে ঘাড় নাড়ল। না, বেশিরভাগ সম্পর্ক ভাঙে বিয়ের ৩-৪ বছরের মাথায়, যদি না এই সময়ের মধ্যে মেয়েটি সন্তানের মা হয়ে যায়। তমনাস গভীরভাবে বোঝার চেষ্টা করছিল পৃথ্বীশের হেয়ালি মার্কা কথাগুলো। আসলে বিয়ের ৩-৪ বছরের মধ্যে দুজনের শারীরিক সম্পর্কের মধ্যে একটা শৈথিল্য আসে। সেই শৈথিল্য আলগা করে দেয় তাদের দাম্পত্য জীবন। কিন্তু যদি এই সময়ের মধ্যে স্ত্রী গর্ভবতী হয় বা সন্তানের জন্ম দেয়, তবে সেই সন্তান হয়ে ওঠে দুজনের মধ্যে একটা সেতু। তমনাসের দৃষ্টি অস্পষ্ট হয়ে উঠছে ক্রমশ। তমনাস, এমনও অনেক সময় হয় দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল, অথচ মেয়েটি সন্তান সম্ভবা। সে কথা ছেলেটি জানলই না। তমনাস অবাক হয়ে তাকিয়ে থাকে পৃথ্বীশের দিকে। হয়তো ভাবছে পৃথ্বীশটা কি ইঙ্গিতে কিছু বলছেন তাকে। তার মধ্যে একটা অস্থিরতা অনুভব করতে পারছেন পৃথ্বীশ। তমনাস বোধহয় এতক্ষণে বুঝতে পারল বিষয়ের গভীরতা। জিজ্ঞাসা করল, দুতি কি আপনাকে কিছু বলেছে পৃথ্বীশদা? পৃথ্বীশের মনে হলো দুতি অভিমানবশত তমনাসকে কিছু বলেনি, কিন্তু একটা সম্পর্ককে জুড়তে গেলে তাকে একটা কিছু তো করতে হবে। দুজনের মধ্যে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল, তাকে এভাবে ভেঙে দিতে দেওয়া যায় না। বললেন, তুমি তো খবর রাখো না, দুতির গর্ভে তোমার সন্তান। গর্ভে তার বয়স 4 মাস হতে চলল। তমনাস কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে পৃথ্বীশের দিকে। বিড়বিড় করে বলল, কি আশ্চর্য, আমাকে একবার বললেও না। পৃথ্বীশ একটু ধমক দিয়ে বললেন, তোমাকে নাকি অনেকবার বলেছে, সরাসরি নয় ইঙ্গিতে। তুমি যদি তার উপর মনোযোগী হতে তাহলে ব্যাপারটা বুঝতে পারতে, কিন্তু তুমি তো সারাক্ষণ কবিতা নিয়ে ব্যস্ত থাকো, বোঝনি। তুমি কি সত্যিই তার কথা ভাবো? তমনাস ছটফট করে ওঠে, দুতি আপনাকে তাই বলল? তমনাস, কবিতা কি জীবন থেকে বিচ্যুত হতে পারে? জীবনকে এড়িয়ে তুমি যদি কবিতা লেখো, সেই কবিতায় কিন্তু জীবন বোধের অভাব লক্ষ্য করা যেতে পারে। তমনাস উঠে দাঁড়ালো, বলল, পৃথ্বীশদা, আমি এখনই দুতির কাছে যাচ্ছি। সত্যিই আমি ভুল করেছি, কিন্তু পৃথ্বীশ গভীরভাবে লক্ষ্য করছিলেন তমনাসের অভিব্যক্তি। কিন্তু দুতি খুব জেদি মেয়ে, আমি গেলেও হয়তো আমাকে ফিরিয়ে দেবে। পৃথ্বীশ কিছু বললেন না এবারও। তমনাসের চোখে মুখে বিভ্রান্তি। পৃথ্বীশদা, দুতি যদি ফিরিয়ে দেয় তবে আপনি দুতিকে বোঝাবেন তো? পৃথ্বীশ একটু হাসলেন, বললেন, তুমি একবার চেষ্টা করে তো দেখো। তমনাস সেরকমই হতচকিত অভিব্যক্তি নিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। পৃথ্বীশ হাসলেন। নিজের ভিতরে এখন অনুভব করছেন স্বস্তির উপশম। তার শরীর ডাক্তারের ছুরিকাচির অভ্যর্থ প্রয়োগে যেমন তার জীবনযাপনে এনে দিয়েছে উপশম, এক তরুণ দম্পতির মনের ভিতর গজিয়ে ওঠা ভুল বোঝাবুঝির স্তূপ কাটাছেঁড়া করে জীবনের পথটা সোজা করে দিতে চাইলেন তেমনটাই। আলো হাতে অপেক্ষা করছে যে মেয়েটি, তার কাছেই তমনাসের গন্তব্য। সেদিন প্রতিটি মুহূর্ত পৃথ্বীশ কাটালেন খুবই নির্বিকারভাবে। তার বেডের কাছে এক একজন সিস্টার আসছেন, যার যার ডিউটি পালন করছেন রুটিন অনুযায়ী, কিন্তু পৃথ্বীশের মনে হচ্ছে প্রতিটি মুখ রোবটের মতো। সারাটা দিন কেন যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এক টুকরো বিষণ্ণতা। তন্দ্রানী মাত্র কদিনেই বুঝিয়ে দিয়ে গেল হাসপাতালও ভালো লাগার জায়গা করে তোলা যায়। পরদিন ছুটি পেতেই পৃথ্বীশ গুছিয়ে নিলেন তার কদিনের সংসার। হাসপাতালের পোশাক বদলে পরে নিলেন নিজের জামা। বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে উঠতে ভাবলেন,
তন্দ্রানী কাল হাসপাতালে ডিউটি করতে এসে অভ্যেস মতো বেড নাম্বার 229-এ আসবে। হয়তো খুঁজবে তাকে, তাকে না পেয়ে হয়তো একটু বিষণ্ণ হবে। তারপর বেডে বসে থাকা নতুন পেশেন্টের কাছে গিয়ে বলবে, এখানে কেমন লাগছে আপনার?